আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতকালকে আমরা বেশ কিছু সহজ জিনিসের স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টাগুলো আমরা করেছিলাম। আজকে তুলনামূলক একটু কঠিন জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব, সহজ করে বলারই চেষ্টা করব যতটুকু পারি। আশা করি একটু কনসেন্ট্রেশন দিলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে ডাটা সম্পর্কে একটু জেনে নিই, কারণ এগুলোর উপর ভিত্তি করে আমরা কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করব বা করব না সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। ডাটাটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। একটা যদি ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ভাগ করতে চাই, তাহলে এটাকে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই দুইটা পার্টে ভাগ করতে পারবো। কোয়ান্টিটেটিভটাকে আবার কন্টিনিউয়াস, ডিসক্রিট এই দুইটা পার্টে ভাগ করা যায়। কন্টিনিউয়াস হচ্ছে যেগুলো নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আমরা দশমিক দিয়েও প্রকাশ করতে পারি, বা যেগুলোর ফ্র্যাকশন করা সম্ভব, সেগুলোকে সাধারণত কন্টিনিউয়াস ভেরিয়েবল বলা হচ্ছে। আর ডিসক্রিট হলো যেগুলোর আসলে ফ্র্যাকশন করা সম্ভব না। উদাহরণ দিতে গেলে পেশেন্টের নাম্বার, হসপিটালে বেডের নাম্বার, ডক্টরের সংখ্যা, এগুলো হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস আমরা বলতে পারি ফাস্টিং ব্লাড সুগারের কথা, আমরা বলতে পারি হাইটের কথা, ওয়েটের কথা, কারণ এগুলোকে আমরা দেখা যায় দশমিকের পরেও 1-2 ঘর পর্যন্ত নেই। আর কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল কে দুইটা পার্টে ভাগ করতে পারি, সেটা হচ্ছে নমিনাল এবং অর্ডিনাল। গতকালকে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটার আসলে খুব স্পেসিফিক ওয়ার্ডার মেনে ক্যাটাগরাইজেশনটা হয় না, সেটাকে আমরা নমিনাল বলছি, যেমন জেন্ডার, রিলিজিয়ন, এগুলো। আর যেগুলোকে একটা নির্দিষ্ট ওয়ার্ডার মেনে আসলে ক্যাটাগরাইজ করা হয়, সেই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে আমরা অর্ডিনাল বলি। যেমন ক্যান্সারের স্টেজ বা পেনের স্কেলটাকে যখন ক্যাটাগরাইজ করা হয়, তখন যেই ভেরিয়েবলটা ক্রিয়েট হয় সেটাকে আমরা অর্ডিনাল বলবো। আর যদি কজাল রিলেশনশিপের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে চাই, তাহলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট এই দুটো পার্টে ভাগ করতে পারি। এখন একটা নির্দিষ্ট ভেরিয়েবল সবসময় সে ইন্ডিপেন্ডেন্ট এমনটা নাও হতে পারে। মানে কোন একটা ভেরিয়েবল কোন এক সময় সে ইন্ডিপেন্ডেন্ট, কোন আরেকটা সময় সে হয়তো বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যায়। এই হচ্ছে কথা। এখন আমরা কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ব্যবহার করব, সেটা পাঁচটা জিনিসের উপর আসলে ভিত্তি করে আমাদেরকে করতে হয়। আমরা এই জিনিসটা বিভিন্নভাবে শেখার চেষ্টা করবো আজকে। আমার স্টাডির ডিজাইনটা কিরকম তার উপর ভিত্তি করে আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্টে চেঞ্জ আসে। আমার পেয়ার ডিজাইনের স্টাডি ডিজাইন নাকি আনপেয়ার্ড ডিজাইন, এটার উদাহরণ দিতে গেলে সহজ ভাষায়, ধরেন আপনি ক্রস সেকশনাল স্টাডি করতেছেন, সেখানে আপনি একটা তথ্য নিয়ে চলে আসলেন পেশেন্টের কাছ থেকে, সেটা আনপেয়ার্ড ডিজাইন হবে। বা আপনি দুটো গ্রুপের মধ্যে কম্পারিজন করতেছেন, একটা নির্দিষ্ট সময়ের ডাটা নিয়ে চলে আসলেন, এদের মধ্যে কম্পারিজন করলেন, সেটা আনপেয়ার্ড ডিজাইন। পেয়ারটা বললে সেটা আরেকটু ক্লিয়ার হবে। পেয়ার ডিজাইনটা হচ্ছে, আমরা ধরেন একটা ড্রাগ দিয়ে একটা গ্রুপের উপর সেটার ইফেক্ট দেখতে চাচ্ছি। ধরেন আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে নিলাম, তাদের ইনসুলিন দিলাম এবং পরবর্তীতে তাদের ব্লাড সুগারের অবস্থাটা দেখছি। অর্থাৎ ওই পেশেন্ট গ্রুপের, ডায়াবেটিক পেশেন্ট গ্রুপের ইনসুলিন দেওয়ার আগের ফাস্টিং ব্লাড সুগার আমরা দেখলাম, এবং ইনসুলিন দেওয়ার 2 মাস পর ধরেন আমরা আবার তাদের ফাস্টিং ব্লাড সুগারটা দেখলাম। ইন্টারভেনশন হতে পারে, বা অনেক সময় দেখা যায় ইন্টারভেনশনাল স্টাডি গুলোকে আমরা এভাবে বলার চেষ্টা করি যে ইন্টারভেনশন আমরা দেই নাই, স্যাররা দিয়েছে, আমরা শুধু অবজার্ভ করেছি। এই ফরম্যাটেও কিছু স্টাডি হয়। সহজ কথায় আপনার পেয়ার্ড অবজারভেশন থাকবে কোন একটা ভেরিয়েবলের, সেটা কি আমরা পেয়ার্ড স্টাডি ডিজাইন বলতেছি। এটা যখন আমরা আরেকটু আগাবো তখন আরেকটু ক্লিয়ার হবে। আহ, ধরেন এইখানেও যদি সেটা বলার চেষ্টা করি, আপনি মেল এবং ফিমেলদের মধ্যে যখন ডায়াবেটিক পেশেন্টদেরকে নিলেন, তাদের বেজ লাইনে মেল ফিমেলদের মধ্যে ফাস্টিং ব্লাড সুগারের কম্পারিজন করতে চাচ্ছেন, তখন এই জায়গায় আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব। এখানে দুইটা গ্রুপ আর আমি ফাস্টিং ব্লাড সুগার, যেটা একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, এটা কম্পারিজন করতে চাচ্ছি, তখন এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে হবে। এটা যদি শুধু এতটুকুকে আমরা চিন্তা করি, এটা আনপেয়ার্ড একটা সিচুয়েশন। কিন্তু ওই পেশেন্ট গ্রুপের যখন আমি ফাস্টিং ব্লাড সুগার
ইনসুলিন দেওয়ার আগে মাপলাম, আবার পরেও যে মাপলাম, অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার আমি দুটো সময়ে দেখেছি এবং দুটো সময়ের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয়েছে কিনা সেটা খুঁজতে যাচ্ছি, তখন এটা হয়ে গেল একটা পেয়ার্ড সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের আমার পেয়ার্ড অবজারভেশন আছে। পেয়ার আনসার সুন্দর করছে না কি টেস্ট ছিল পেয়ার টেস্টটা আপনার টেস্ট ছিল এরকম যে দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট টেস্ট ছিল আনপেয়ার আর পেয়ার ছিল এরকম যে আমি একজনের উপরে করতেছি যে আরেকজনের উপরে মানে, একটা গ্রুপের উপরে করতেছি যে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট এরকম আনপেয়ার ছিল দুই সেপারেট এটা সহজ উদাহরণ পেয়ার টেস্ট আনপেয়ার টেস্ট ওই সময় না, যখনই কোনো একটা ভেরিয়েবলের আপনার পেয়ার্ড অবজারভেশন থাকবে তখনই সেটা পেয়ার্ড স্টাডি ডিজাইন বলা চলে আর কি। এখানে সহজ করে বোঝানোর জন্য আসলে এই ফরম্যাটে নিয়ে আসা। আচ্ছা, আমরা অ্যানালাইসিস করতে গেলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমার ডাটাটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ, আমরা নিউমেরিক্যালি ডাটাটা নিয়ে এসেছি না আমার এটাকে একটা ক্যাটাগরিক্যাল ডাটা, তার উপর ভিত্তি করে আমার কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমার স্টাডিতে কয়টা গ্রুপ আছে, এখন হয়তোবা আমরা সিঙ্গেল একটা গ্রুপকে নিয়ে কাজ করেছে, কিন্তু আমরা যখন অ্যানালাইসিস করতে যাব একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে যাব, সেটার ভিতরে কয়টা গ্রুপ আছে সেটা এখানে ফ্যাক্ট করবে। দুইটা গ্রুপ নিয়ে কাজ করলে সেই দুইটা গ্রুপেরও ফ্যাক্ট করবে, কিন্তু একটা নির্দিষ্ট ভেরিয়েবলে কয়টা গ্রুপ আছে সেই অনুযায়ীও কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলোকে চেঞ্জ করে ফেলতে হয়। তারপর আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে আমরা প্যারামেট্রিক টেস্ট করি, আর যখন ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় না তখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট গুলো করি। তারপর আমি অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছি না কম্পারিজন করতে চাচ্ছি না কোরিলেশন দেখতে চাচ্ছি, এগুলোর উপর ভিত্তি করেও আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে টেস্ট গুলো চুজ করি সেটা চেঞ্জ হয়। আচ্ছা, আরেকভাবে বলার চেষ্টা করি, ওটা হয়তো একটু পরে আসবে। আমরা তো ডাটাকে দুইটা পার্টে ভাগ করলাম, একটা নিউমেরিক্যাল ডাটা আর একটা ক্যাটাগরিক্যাল ডাটা। এখন এই দুইটার মধ্যে যদি আমি সম্পর্ক চিন্তা করি, তিনটা ফরম্যাটে এটার মধ্যে সম্পর্ক আমি খোঁজার চেষ্টা করতে পারবো। অথবা নিউমেরিক্যালের সাথে নিউমেরিক্যালের একটা সম্পর্ক দেখার প্রয়োজন পড়তে পারে আমার, আমার ক্যাটাগরিক্যালের সাথে ক্যাটাগরিক্যাল ডাটার বা ভেরিয়েবলের সম্পর্ক দেখার প্রয়োজন পড়তে পারে, আর একটা ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল নিউমেরিক্যাল এরকম একটা সম্পর্ক দেখার প্রয়োজন পড়তে পারে। সাধারণত যখন আমার দুটো ভেরিয়েবলই নিউমেরিক্যাল হয় তখন আমরা কোরিলেশন গুলো করি, যেমন হাইটের সাথে ওয়েটের হয়তো বা আমি একটা কোরিলেশন দেখতে চাইতে পারি, এখানে হাইট এবং ওয়েট দুইটাই কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু। আবার এমন হতে পারে আমি হয়তোবা জেন্ডারের সাথে এমআই হওয়ার একটা সম্পর্ক দেখার চেষ্টা করছি। এখানে জেন্ডারটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেখানে মেল ফিমেল দুটো উত্তর রয়েছে, আর এমআই হয়েছে বা হয়নি এটাও একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ওখানে আমার দুটো উত্তর আছে। এই দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে যখন আমি সম্পর্ক দেখছি তখন আমাকে সাধারণত কাই স্কয়ার টেস্টটাকে পছন্দ করে নিতে হয়, বা আমরা ওই সময় এই সম্পর্কটাকে অ্যাসোসিয়েশন দিয়ে আসলে ডিনোট করি। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক দেখতে গেলে বলা হয় যে আমরা অ্যাসোসিয়েশন দেখেছি, আর নিউমেরিক্যাল ভেরিয়েবল দুটোর মধ্যে যদি সম্পর্ক দেখতে যাই সাধারণত কোরিলেশন টার্মটাকে ব্যবহার করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আমার একদিকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর একদিকে নিউমেরিক্যাল ভেরিয়েবল, যেটা একটু আগে বলছিলাম আমরা মেল ফিমেলের মধ্যে হয়তোবা ফাস্টিং ব্লাড সুগারের কম্পারিজন দেখার চেষ্টা করেছি, আমি যেটার কম্পারিজন করছি সেটা নিউমেরিক্যাল ভেরিয়েবল এবং যাদের মধ্যে করছি সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হয়, ক্যাটাগরিক্যাল যে ভেরিয়েবলটাকে নিয়ে আমি কাজ করছি সেখানে কয়টা গ্রুপ রয়েছে। যদি এভাবে সহজ করে বলি, জেন্ডারের মধ্যে আমি দুটো গ্রুপ আছে বলছি, কারণ আমার ওখানে উত্তর হয় মেল এবং ফিমেল। কখনো কখনো দেখা যাবে যে আমার একটা নির্দিষ্ট ভেরিয়েবল, অর্থাৎ এই যে ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যালের মধ্যে আমি সম্পর্ক দেখার চেষ্টা করছি, সেখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে আমার দুটোর বেশি গ্রুপ আছে, তখন কিন্তু আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চেঞ্জ হয়ে যায়। যেখানে দুটো গ্রুপ থাকলে আমরা করছি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, সেখানে তিনটা গ্রুপ থাকলে আমাদেরকে অ্যানোভা করতে হয়। দুটা বা তিনটা গ্রুপ এটার উপরে এই যে ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যালের মধ্যে সম্পর্ক দেখার যে চেষ্টা, সে জায়গায় স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা সেই কথাগুলি বলার চেষ্টা করেছি, যখন দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আমরা সম্পর্ক দেখতে যাব তখন আমাদেরকে কাই স্কয়ার টেস্ট করতে হবে, আর যখন
দুটো ক্যাটাগরি মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের দুটো গ্রুপের মধ্যে কম্পারিজন করতে যাব, তখন আমাদেরকে টি টেস্ট গুলো সাধারণত করতে হয়। আর ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে প্যারামেট্রিক টেস্ট করব, ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হলে আমরা নন প্যারামেট্রিক টেস্ট গুলো করবো। একটু আগে এটা নিয়ে কথা বললাম যে আমরা নিউমেরিক্যাল নিউমেরিক্যাল সম্পর্ক দেখতে পারি, আমরা ক্যাটাগরিক্যাল নিউমেরিক্যাল সম্পর্ক দেখতে পারি, আর ক্যাটাগরিক্যাল ক্যাটাগরিক্যাল সম্পর্ক আমরা দেখতে পারি। আচ্ছা, এখন ডাটা নর্মালিটি ডিস্ট্রিবিউশন খুব বেশি ভাইটাল আমাদের অ্যানালাইসিস গুলো করার ক্ষেত্রে, কারণ নর্মালি ডিস্ট্রিবিউটেড না হলে আমাদের প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক এগুলো যে কোনো একটাকে চুজ করে নিতে হবে, যেটা লজিক্যাল সেটাই আমরা চুজ করব। এখন এই নর্মালিটি ডিস্ট্রিবিউশন কয়েকভাবে দেখা যায়, কিউ কিউ প্লট রয়েছে, হিস্টোগ্রাম রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্ট্যাটিস্টিক্যাল কিছু টেস্ট আছে, যেমন সাপিরো উইক টেস্ট এবং কলমোগ্রাফ সিমিনোভ টেস্ট। এই টেস্ট গুলোকে রান করে আসলে নিউমেরিক্যাল যে ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করছি বা যেটার কম্পারিজন করতে চাচ্ছি বা কোরিলেশন করতে চাচ্ছি সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হয়। শ্যাপিরো উইল টেস্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তবে আমরা চাইলে কলমোগ্রাফ সিমিনোভ টেস্টও ব্যবহার করতে পারবো। এরপরে হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স, এটা আমাদের একটু দেখার বিষয় আছে। এটা মানে তাত্ত্বিক আলোচনা একটু কঠিন হয়ে যাবে, যদি সহজ করে বলার চেষ্টা করি। আমরা তো প্রথমে ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা দেখে নিই, এরপর যে দুইটা গ্রুপের মধ্যে বা তিনটা গ্রুপের মধ্যে ওই ডাটাটা সিগনিফিকেন্টলি ভ্যারি করে কিনা সেটা আমরা যদি দেখতে চাই, তখন ইন্টার গ্রুপে মানে গ্রুপগুলোর মধ্যে মিনের অ্যারাউন্ডে ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকাটা কি একই রকম কিনা। ধরেন আমরা তো এতক্ষণ মেল ফিমেলে ফাস্টিং ব্লাড সুগারের কম্পারিজনের কথা বললাম, আমরা এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি এখানে যদি এ দিয়ে ডিনোট করা যে গ্রাফটা রয়েছে বা ছবিটা আছে ওটাতে যদি দেখি, দেখেন এদের ওই ডট দিয়ে যে লাইনটা করা ওটা দিয়ে মিন বোঝাচ্ছে। এই দুইটা গ্রুপ অর্থাৎ আমরা যদি বাইকটাকে মেল ধরি এবং ডানেরটাকে যদি ফিমেল ধরি, দুটাতে কিন্তু মিনের ডিফারেন্স রয়েছে, যেটা লাল দাগ দেয়া। মিনের ডিফারেন্স আছে, কিন্তু মিনের অ্যারাউন্ডে বা উপরে নিচে ডাটা যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেটা কিন্তু একই রকম দেখতে। কিন্তু আমরা যদি বি ছবিটার দিকে খেয়াল করি, ওদের হয়তো বা মিন একই রকম, কিন্তু ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকাটা ভিন্নতা রয়েছে। সেখানে মেলদের মধ্যে দেখেন মিনের অ্যারাউন্ডে মেলের যে ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকা সেটা একটু কম জায়গার মধ্যেই ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সেটা একটু বিস্তৃত হয়ে আছে। যখন আমরা দেখব যে আমার এই ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা নির্দিষ্ট একটা আলাদা আলাদা গ্রুপে তো নির্দিষ্ট নির্দিষ্ট মিন হবে, মিনের অ্যারাউন্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকাটা যদি আমরা দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন করি তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে একই রকম কিনা, তিনটা গ্রুপে করলে তিনটা গ্রুপের মধ্যে একই রকম কিনা সেটা আমরা দেখতে পারি। আর এই হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স আমরা চাইলে বক্স প্লটের মাধ্যমেও দেখতে পারি, যেটা আমরা ডান সাইডে যে বক্স প্লটটা আছে সেটা দিয়েও দেখতে পারবো। সেখানে এ এবং বি তে দেখতে পাবেন ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকা মিনের অ্যারাউন্ডে প্রায় একই রকম, কিন্তু সেখানে সি তে একটা বিস্তর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ ডাটাগুলো মিনের উপরের দিকেই আসলে রয়েছে। সহজ কথায় যে গ্রুপগুলোর মধ্যে আমি কম্পারিজন করতে চাচ্ছি ওই গ্রুপগুলোর মিনের অ্যারাউন্ডে ডাটা ছড়িয়ে ছিটিয়ে থাকাটা যদি একই রকম হয় তখন এক ধরনের টেস্ট আমাদেরকে করতে হয়, না হলে আরেক ধরনের টেস্টে আমাদেরকে চলে যেতে হয়। আর এটাও আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে দেখতে পারি, সেটাকে আমরা লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স বলি বা লিভেন্স টেস্ট বললেও চলে। এখন এই দুইটা টেস্টের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ শ্যাপিরো উইল টেস্ট বা কলমোগ্রাফ সিমিনোভ টেস্টের কথা বললাম, আর এখানে লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটির কথা বললাম। এই দুইটা ক্ষেত্রেই আমাদের পি ভ্যালু, এরা তো একটা পি ভ্যালু দিবে আমাদেরকে, আমরা যখন এদেরকে বলবো যে এই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা বা এই যে কম্পারিজন গুলো করতে চাচ্ছে দুই গ্রুপের মধ্যে আমার ডাটার ভেরিয়েন্সটা কিরকম তোমরা আমাকে বলে দাও, তখন ওরা আমাদেরকে একটা পি ভ্যালু দিবে। এখন ওই পি ভ্যালুটা যদি 0.05 এর বেশি হয় তাহলে আমি বলতে পারবো আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটির যদি পি ভ্যালু 0.05 এর বড় হয় তাহলে আমরা বলতে পারবো হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স আছে, অর্থাৎ গ্রুপগুলোর মধ্যে ভ্যারিয়েন্সটা প্রায় একই রকম। বেসিক টেস্ট গুলো করতে গেলে এই দুইটা জিনিস আমাদেরকে সামনে হয়তো বা আমরা ফেস করব। ওকে।
ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট, এটা একটু আগে যখন বললাম, আমরা হয়তোবা ধরেন এতক্ষণ তো মেল ফিমেলের উদাহরণ দিলাম, এখন আবার ধরেন আমি হয়তোবা কেস এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে কম্পারিজন করার চেষ্টা করছি। ওখানে আমার একটা গ্রুপ হচ্ছে কেস আর একটা গ্রুপ হচ্ছে কন্ট্রোল। এদের মধ্যে আমি সিস্টোলিক ব্লাড প্রেশারের কম্পারিজন করার চেষ্টা করব। আমার এদিকে দুইটা গ্রুপ, কেস এবং কন্ট্রোল, আর আরেকদিকে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, সেটা একটা নিউমেরিক ভ্যালু। এটা যখন আমি কম্পারিজন করতে যাব, আমার সিস্টোলিক ব্লাড প্রেশারটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করব, যেটাকে কেউ কেউ আনপেয়ার টি টেস্ট বলছে, কেউ কেউ স্টুডেন্ট টি টেস্ট বলছে, অর্থাৎ নাম ঘুরে ফিরে একই, একই টেস্টের তিনটা আলাদা আলাদা নাম। যখন আমার ডাটাটা সিস্টোলিক ব্লাড প্রেশারে নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে না, তখন আমি ম্যান হুইটনি ইউ টেস্ট করব, যেটাকে আবার উইলকক্সন র্যাঙ্কসাম টেস্টও কেউ কেউ বলে। এটা গেল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট। আর এবার আসবো আমরা পেয়ার টি টেস্টের বেলায়। পেয়ার টি টেস্টের বেলায় আমরা যে ওই যে প্রি এবং পোস্টের যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ একই ভেরিয়েবল আমি দুটো আলাদা সময়ে অবজারভেশন নিয়েছি, হতে পারে সেটা কোনো একটা ইন্টারভেনশন দেওয়ার আগে এবং পরে, বা কোনো একটা নির্দিষ্ট ডিউরেশন পর পর আমি কোনো একটা ভেরিয়েবলকে দেখেছি, নির্দিষ্ট ভেরিয়েবলকে। তখন যদি আমরা দুবার দেখি, মানে আমি হয়তো বেজ লাইনে একবার দেখলাম, আবার একটা নির্দিষ্ট সময় পরে আর একটা দেখলাম, অর্থাৎ দুইটা যদি অবজারভেশন আমার কাছে থাকে এবং ওই দুই অবজারভেশনের মধ্যে কম্পারিজন করার চেষ্টা করি, আমার ডাটা দুটো যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা পেয়ার টি টেস্ট করব। আর যদি ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট করব। আমরা একটু আগে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের কথা বললাম, যেখানে মেল ফিমেল ছিল অথবা কেস কন্ট্রোল ছিল, অর্থাৎ আমার ওখানে গ্রুপ ছিল দুইটা, আর আরেকদিকে ছিল সিস্টোলিক ব্লাড প্রেশার অথবা ফাস্টিং ব্লাড সুগার, একটা নিউমেরিক ভ্যালু। এখন এই গ্রুপ তো সবসময় একরকম নাও থাকতে পারে, কোনো কোনো সময় দেখা যাবে আমার তিনটা গ্রুপ হয়েছে বা চারটা গ্রুপ হয়েছে। এখন ধরেন আমরা বিএমআই এর যে কালকে চারটা ক্যাটাগরি করলাম, এই চারটা ক্যাটাগরির মধ্যে তাদের ফাস্টিং ব্লাড সুগারের ভ্যারিয়েশন হয় কিনা এটা দেখতে চাচ্ছি। মানে আন্ডার ওয়েট, নর্মাল ওয়েট, ওভার ওয়েট এবং ওবেজ, এই চারটা গ্রুপের মধ্যে ফাস্টিং ব্লাড সুগারের ভ্যারিয়েশন হয় কিনা আমরা এটা দেখতে চাচ্ছি। তাহলে আমার যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, সেখানে আমার গ্রুপ হয়ে গেল চারটা, দুইয়ের অধিক হয়ে গেছে। তখন আমাদেরকে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে অ্যানোভা টেস্টটা করতে হয়। অর্থাৎ আমার যদি ওই ফাস্টিং ব্লাড সুগারের কথা বলি বা সিস্টোলিক ব্লাড প্রেশারের কথা বলি, সেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা অ্যানোভা করব, আর যদি না হয় তাহলে আমাদেরকে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করতে হবে। আর পেয়ার টি টেস্টের যে অবজারভেশনের কথা বললাম, যে আমার কাছে পেয়ার্ড অবজারভেশন ছিল, এখন ওখানে যদি দেখা যায় দুইয়ের অধিক আমার অবজারভেশন থাকে, হয়তো আমি বেজ লাইনে মাপলাম, 1 মাস পরে মাপলাম, 3 মাস পরে মাপলাম, 6 মাস পরে মাপলাম, এরকম যদি থাকে যে বারবার আমি মাপছি, তখন রিপিটেড নিসের অ্যানোভা করতে হয় আমাদেরকে, যদি ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। আর যদি না থাকে তাহলে আমাদেরকে ফ্রিডম্যান টেস্ট করতে হয়। আর পিয়ারসন কোরিলেশন করব, যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা আসলে কোরিলেশন করতে চাচ্ছি, যে দুইটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে আমরা কোরিলেশন করতে চাচ্ছি, সে দুইটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় পিয়ারসন করব, যদি কোনো একটা দেখা যাচ্ছে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তখন আমাদেরকে স্পেয়ারম্যান কোরিলেশন টেস্টটা করতে হবে। আবার অনেক সময় দেখা যায়, ও আমরা কিন্তু ক্যাটাগরিক্যাল হলেও ডাটার নর্মালিটি ডিস্ট্রিবিউশন, মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হলেও সেখানে আমরা কোরিলেশন করতে পারবো, তবে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা হতে হবে অর্ডিনাল। ধরেন আমি পেন স্কেলের সাথে কারো বিএমআই এর, মানে পেন স্কেল এবং বিএমআই এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমি হয়তো বা কোরিলেশন দেখতে চাচ্ছি, তখন যেহেতু এটা আমার একটা অর্ডিনাল ভেরিয়েবল, পেনের স্কেলটা ওটা হয়তো বা আমি মাইল্ড, মডারেট, সিভিয়ার এইভাবে ভাগ করেছি, তখন এখানে আমাকে সরাসরি স্পেয়ারম্যান কোরিলেশন টেস্টটা করতে হবে। ঘুরে ফিরে ওই একই কথাগুলো আছে। নিউমেরিক্যাল ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন করলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। নিউমেরিক্যাল ডাটাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে আমাদেরকে ম্যান হুইটনি ইউ টেস্ট করতে হবে। আর নর্মালি ডিস্ট্রিবিউশন হয়ে আছে কিন্তু আমার পেয়ার্ড অবজারভেশন, অর্থাৎ আগে এবং পরে দেখেছি একই ভেরিয়েবল, তখন পেয়ার টি টেস্ট করব। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট আমাদেরকে করতে হবে। আর অ্যানোভার অল্টারনেটিভ তো আমরা বললাম, অ্যানোভার তখনই করব যখন আমার নিউমেরিক্যাল ভেরিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং যে ক্যাটাগরি আছে সেটা দুইয়ের অধিক। যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে আমি নিচ্ছি
সেটাতে দুইয়ের অধিক গ্রুপ থাকবে, তখন আমাদেরকে অ্যানোভা করতে হবে। আর ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হলে আমরা ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করব। আর যখন পেয়ার্ড অবজারভেশনের মতো করে আসলে দুইবার বা তিনবার একই অবজারভেশন আমি দেখেছি, তখন রিপিটেড মেজার অ্যানোভা ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকলে। আর যদি ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে তাহলে ফ্রিডম্যান টেস্ট আমাদেরকে করতে হবে। ওকে, পিয়ারসনের ব্যাপারেও তাই, একই কথাই আসছে। আচ্ছা, এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারণ এটাই তো মূল, এই জায়গাটায় যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে একটু মুশকিল হয়ে যাবে পরবর্তীতে কোন অ্যানালাইসিস করব বা করব না সেটা ডিসাইড করতে। আচ্ছা, একটু তো কঠিন তাহলে আছে। সবাই, জি, আহ, মানে যারা একটু মানে লাইক আমি যেমন হচ্ছে বিজ্ঞানের চেয়ে একটু বেশি বলা যায়, তো হচ্ছে একটু তো কঠিন আছে এটা আসলে করতে করতে। এগুলো ভালো মনে থাকবে, এই আর কি। জি, জি, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে তাহলে আমরা, এখানে কি টেস্ট করবো? আনপেয়ার প্যারামেট্রিক টেস্ট করবো? হ্যাঁ ধরে নেন আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আমি হেমোগ্লোবিনের কম্পারিজন করতে চাচ্ছি মেল ডক্টর এবং ফিমেল ডক্টরদের মধ্যে। তাহলে আমার এক আনপেয়ার আনপেয়ার প্যারামেট্রিক টেস্ট করবো। আনপেয়ার্ড প্যারামিটার, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট বলতেছি। আচ্ছা, আচ্ছা, ডিস্ট্রিবিউশন স্টেপটা কি মানে স্কিপ করা যায়? ধরেন আমি ডিরেক্টলি কাই স্কয়ার টেস্ট করে ফেললাম, আমার নর্মালিটি আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন আচ্ছা, নাকি এটা না করেই আমি সরাসরি টেস্টে চলে গেলাম, এরকম কি করা যায়? এরকম করে হয়তোবা আপনি সবসময় বললেন যে না আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, আমি সব প্যারামেট্রিক টেস্ট করলাম, এটা হয়তোবা বলে আপনি থিসিসটাকে হয়তোবা ক্লিয়ার করে ফেলতে পারবেন। কারণ কেউ ওই পরীক্ষার হলে বসে আপনার ডাটা নর্মালিটি টেস্ট করে দেখবে না বা সাধারণত দেখে না। কিন্তু লজিক্যাল হচ্ছে আপনাকে টেস্ট পছন্দ করার জন্য আসলে নর্মালিটি ডিস্ট্রিবিউশনটা দেখে আসতে হবে। আর আমরা যেহেতু ছোট স্যাম্পল নিয়ে সাধারণত একাডেমিক রিসার্চ গুলো করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে না। অনেকেই কাজটা করেন, লাস্ট 3-4 বছর যেহেতু এই ধরনের কাজগুলো নিয়ে দেখেছি, অনেকেই শুধু প্যারামেট্রিক টেস্ট গুলোই করেন সব সময়। তো এগুলো অনেক সময় রিস্ক তৈরি করে। পরীক্ষার হলে স্ট্যাটিস্টিশিয়ান যারা আসেন ওনারা তো জানেন এত অল্প ডাটাতে আসলে নর্মালি ডিস্ট্রিবিউশন হওয়াটা, ডাটা একটু মুশকিল হয় আর কি। ডাটা যত বড় হয় তার ডিস্ট্রিবিউশন নর্মাল হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে সাধারণত, কিছুটা আমাদের ঝুঁকি থাকে। আমাদের তো ডেটাগুলো যে নর্মাল ডিস্ট্রিবিউশনই হবে, এটা করার জন্য আসলে আমাদের মানে এই যে নামগুলো বললেন টেস্ট, সেগুলো করে আগে দেখে তারপরে নেওয়াটাই উচিত, তাই না ভাইয়া? জি, জি, আগে অবশ্যই ওটা দেখে নিতে হবে। তো এভিডেন্সের মতো থাকলো আর কি, নিজের র হ্যাঁ, ডাটা হ্যাঁ, হিসেবে। আপনি পরীক্ষার হলে তখন জোর গলায় বলতে পারবেন যে না স্যার জি, এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, সেই আমি কারণে এই আমি টেস্টগুলো প্যারামেট্রিক দেখেছি। টেস্ট করেছি, জি, ছিল না বলে আমি আসলে নন প্যারামেট্রিক টেস্ট করেছি। জি ভাইয়া। পরীক্ষার হলে স্যাররা এতটুকুই দেখতে চান, আমি যতটুকু মানে কয়েকজন স্যারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল, আপনি সেগুলো জানার চেষ্টা করেছেন কিনা, সেভাবে করার চেষ্টা করেছেন কিনা, অতটুকুতেই স্যার আসলে খুশি হয়ে যান। কারণ একাডেমিক রিসার্চ এই কারণেই বলা হয় এগুলোকে, আপনাকে একাডেমিক মানে এই যে কারিকুলামের মধ্যে থেকে আসলে একটা কোর্স কমপ্লিট করা হচ্ছে, এখানে যাতে রিসার্চের প্রতি একটা আগ্রহ জন্মায় করা হয়। আমাদের যখন এমবিবিএস করছিলাম বা বিডিএস করছিলাম আমরা, তখন আসলে রিসার্চের ব্যাপারে যদিও কমিউনিটি মেডিসিনে খুব মানে পড়ানো হয়, কিন্তু ওভাবে পড়ানো হয় না যে এত বিস্তর লেভেলে আসলে কাজগুলো করার সুযোগ থাকে। আন্ডার গ্রাজুয়েটে তো কোনো স্কোপই নাই বলতে গেলে, শুধু কমিউনিটিতেই একটু, আর অন্য কোথাও তো নাই। পোস্ট গ্রাজুয়েশন করলেই শুধু এই স্কোপ গুলো আসে মনে হয়, অথবা নিজের হ্যাঁ, ইন্টারেস্টে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে আন্ডার গ্রাজুয়েটে এই জিনিসগুলো শেখানো দরকার। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক একসময় হয়তো বা কারিকুলাম আরো এনরিচড হবে। আচ্ছা, এটা তো গেল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট, অর্থাৎ আমরা হেমোগ্লোবিনের কম্পারিজন করতে যাচ্ছি মেল এবং ফিমেল ডক্টরদের মধ্যে। আমার এখানে দুইটা গ্রুপ, মেল এবং ফিমেল, এবং আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা যেটা হচ্ছে হেমোগ্লোবিন।
আমি কম্পেয়ার করতে চাচ্ছি দুটো গ্রুপের মধ্যে নিউমেরিক্যাল ডাটা হিমোগ্লোবিনকে, তখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে হবে। আমি ধরে নিয়েছি আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, এবং এখানে ভ্যারিয়েন্সটাও একই রকম ছিল, সেটার কথা এখানে বলা হচ্ছে। আর এখানে যদি ডাটাটা আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইতো, তাহলে আমরা এখানে ম্যান হুইটনি ইউ টেস্টটাকে করতাম। আচ্ছা, এবার এটার কি টেস্ট করতে হবে সেটা একটু বলার চেষ্টা করেন তো। আমরা প্রথমে একবার মেপেছি, আবার 6 সপ্তাহ পরে আরেকবার মাপলাম ফাস্টিং ব্লাড সুগার। পেয়ার পেয়ার টি টেস্ট করতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এতটুকু ক্লিয়ার হয়ে গেলেই চলবে। আমরা যে একই লেভেল উপর করতেছি না। একই গ্রুপের বা একই পার্টিসিপেন্টের দুইটা অবজারভেশন আমার কাছে ছিল, সেটার কম্পারিজন আমরা করেছি, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এখন আমরা ওই সফটওয়্যারে যে ওই একদম বেসিক টেস্ট যেগুলো কাই স্কোয়ার, কোরিলেশন, অ্যানোভা টি টেস্ট, পেয়ার টি টেস্ট, এগুলো একটু দেখার চেষ্টা করব। আশা করি এতটুকুই যথেষ্ট হবে একদম বেসিক লেভেলে কাজগুলো করার জন্য। কালকে যে ডাটা সেটের উপর আমরা কাজ করেছিলাম, সেই ডাটা সেটটা সবাইকে ওপেন করতে বলবো, তারপর আমরা সেই জায়গাটায় কাজ করার চেষ্টা করব। স্যাম্পল ডাটা সেট কালকে যেখানে সেভ করে রাখছেন। আশা করি সবাই ওপেন করতে পারছেন। এখন আমরা প্রথমে ওই, বুঝতে পারছেন না? আস তার সেট প্রসেসের মধ্যে আচ্ছা, এখন আমরা প্রথমে ওই ডাটা নর্মালিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে দেখতে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। সবসময়ের মতো অ্যানালাইজে যেতে হবে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যেতে হবে, এরপর আমরা চলে যাব এক্সপ্লোরে। অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর এক্সপ্লোর। এখানে গেলে সাধারণত নর্মালিটি ডিস্ট্রিবিউশনটা তো আমরা দেখি নিউমেরিক্যাল ডাটাগুলোর ক্ষেত্রে। আমি এজ কে নিলাম, হাইট কে নিলাম, ওয়েট কে নিলাম, এই তিনটার আমি নর্মালিটি ডিস্ট্রিবিউশন দেখতে চাচ্ছি। এগুলোকে আমি ডিপেন্ডেন্ট লিস্টে নিয়ে চলে গেলাম। কিন্তু কি করে আসেন ডবল ক্লিক করলে চলে যাওয়ার কথা, বা এখানে বক্স অনেকগুলো, সেজন্য হয়তো বা আপনাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে অ্যারো প্রেস করে পাশের বক্সে নিয়ে যেতে হবে। কি এটা আপনি ও আচ্ছা ঠিক আছে বাম পাশে একটা একটা করে সিলেক্ট করে বা কন্ট্রোল চেপে অনেকগুলো সিলেক্ট করে আপনি অ্যারোর মাধ্যমে ডিপেন্ডেন্ট লিস্ট নামে যে বক্সটা আছে সেখানে নিয়ে চলে যাবেন। তারপরে এখানে দেখেন প্লট নামে একটা বাটন আছে, প্লটস, আমরা সেটাতে ক্লিক করব, এবং এখানে দেখেন নর্মালিটি প্লটস উইথ টেস্ট, এটা আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে কন্টিনিউ দিব, ওকে করব। একটু সময় নিবে, একসাথে কয়েকটা ভেরিয়েবল কেস কোস্টিং হয় এটা চলে আসছে আপনার, চলে আসছে, আমারটাও আসলো কেবলই। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে দেখেন আমরা কিন্তু কালকে আলাদা করে মিন, মিডিয়ান এগুলো দেখেছিলাম, আলাদা টিক মার্ক দিয়ে দিয়ে দেখেছিলাম। এই এক্সপ্লোরের থ্রুতে কিন্তু আমরা সব কয়টা জিনিস একবারই পেয়ে যাই। এখানে দেখেন এজ, হাইট, ওয়েট, এই তিনটা ভেরিয়েবলকে আমরা ব্যবহার করেছিলাম। ও ডেসক্রিপটিভ সবকিছু তথ্য কিন্তু আমাদেরকে এখানেও দিয়ে দিছে। মিন ছিল 26.51, মিডিয়ান ছিল 27, মিনিমাম ছিল 6, এবং ম্যাক্সিমাম ছিল 45 বছর বয়সী পার্টিসিপেন্ট। এভাবেও কিন্তু আপনারা নিউমেরিক্যাল ভ্যালুগুলোর
মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, ইন্টার কোয়ার্টার রেঞ্জ সবকিছু এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখন আমরা আসি একদম নিচে যে বক্সটা ওরা দিয়েছে, টেস্ট অফ নর্মালিটি। এখানে দেখেন এজ, হাইট, ওয়েট এই তিনটা ভেরিয়েবলের আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা সেটা দেখতে চাইছিলাম। এখানে কলমোগ্রাফ সিমিনোভ টেস্ট এবং শ্যাপিরো উইল টেস্ট দুইটাই ওরা করেছে। এখানে দেখেন এজ এর বেলায় আমাদের সিগনিফিকেন্স লেভেলটা 0.547 এসছে, যেটা 0.05 থেকে বেশি, আর বাকিগুলো লেস দেন 0.05 এসছে, 0.054। বেশিরভাগ ক্ষেত্রে শ্যাপিরো উইল টেস্টটাকে ধরা হয় বা করা হয় আর কি। 0.994 না, আমরা সিগনিফিকেন্স লেভেলটা দেখবো, স্ট্যাটিস্টিক্স বা ডিগ্রি অফ ফ্রিডম দেখবো না, আমরা সিগনিফিকেন্স লেভেলটা দেখবো। 0.547 আসছে। তখনও বলেছিলাম, এখনো বলছি, ডাটা নর্মালিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং ওই হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স দেখার জন্য লিভেন্স টেস্ট যে আমরা করি, দুইটার ক্ষেত্রেই আমার পি ভ্যালু যদি 0.05 এর বেশি হয় তাহলে আমরা বলবো আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড শ্যাপিরো উইল টেস্টের ক্ষেত্রে। আর লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা বলবো আমার ডাটার যে গ্রুপগুলোর মধ্যে আমি কম্পারিজন করতে যাচ্ছি এদের মধ্যে ভ্যারিয়েন্স একই রকম। পি ভ্যালু 0.05 এর বেশি হলে আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এজটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, হাইট এবং ওয়েট নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল না। এখন এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা যদি মেল এবং ফিমেলের মধ্যে এজ এর কম্পারিজন করতে চাই, 0.5 থেকে বেশি 0.5 থেকে এমনি স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে তো আমরা 0.05 এর কম, হ্যাঁ পি ভ্যালু, এখানে সিগনিফিক্যান্ট লেভেলটাই পি ভ্যালু 0.05 কম থাকলে আমরা সিগনিফিকেন্ট সিগনিফিক্যান্ট বলে, কিন্তু এই নর্মালিটি ডিস্ট্রিবিউশন বা লিফেন্স টেস্টের ক্ষেত্রে জিনিসটা উল্টা। যদি নরমাল ডিস্ট্রিবিউশন না থাকে সেক্ষেত্রে পি ভ্যালু হচ্ছে কম থাকবে। 0.05 এর থেকে কম থাকবে, আর বেশি থাকা মানে আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে আমার এজটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, বাকিগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তার মানে হচ্ছে 0.05 এর বেশি আছে মানে এটা এই কারণে নরমাল নর্মালি ডিস্ট্রিবিউটেড। বার্নিং আবিষ্কার করছি কি? এগুলার উপরে পুরো মেডিসিন সবকিছু দাঁড়ায় আছে। আচ্ছা, এখন এখানে তো আমরা দেখে নিলাম ডাটা নর্মালিটি ডিস্ট্রিবিউশন কিভাবে দেখতে পারি। এখন আরেকটা মজার জিনিস দেখি আমরা, অ্যানালাইজ। তখন আমরা বলবো যে আমরা এই টেস্টটা করতে চাই শ্যাপিরো উইল টেস্ট, এটা করে আমরা জানতে পারবো যে নরমাল না কি নরমাল। হ্যাঁ, নর্মাল কি নর্মাল না সেটা আমরা জানতে পারবো। এখন এটা তো আমি জেনে গেলাম আমার এজটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন যখন দুইটা গ্রুপের মধ্যে আমি এজ এর কম্পারিজন করতে যাব তখন আমাকে প্যারামেট্রিক টেস্ট করতে হবে, কিন্তু হাইট ওয়েট এর কম্পারিজন করতে গেলে তখন আমাকে ম্যান হুইট নিয়ে টেস্ট করতে হবে, যদি মেল ফিমেলের মধ্যে আমি কম্পারিজন গুলো করতে চাই। মাইক্রোওয়েভ করতে গেলে কি প্যারামেট্রিক আমি কারণ আমার তো হাইট এবং ওয়েট তো নর্মালি ডিস্ট্রিবিউটেড না, শ্যাপিরো উইল টেস্টে আমি দেখলাম না 0.05 এর থেকে নিচে আছে, না হয় তখন নরমালি টেস্ট করব, নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। প্যারামেট্রিক টেস্ট। যেহেতু আমি বারবার কথা বলছি মেল ফিমেলের মধ্যে কম্পারিজনের, এখানে দুইটা গ্রুপ, সেজন্য এটা। যদি এখন এমন হয় যে না আমি রিলিজিয়ন অনুযায়ী যে পার্টিসিপেন্টরা আছে এদের মধ্যে আমি হাইট বা ওয়েটের কম্পারিজন করতে যাব, তখন আমাকে অ্যানোভা বা ক্রুস্কাল ওয়ালিস ওদিকে চলে যাওয়া লাগবে। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এক্সপ্লোর। এই যে আমরা বললাম না মেল ফিমেলের মধ্যে আসলে আমরা কম্পারিজন করতে যাচ্ছি, এখন টেবিলে তো আমাদের মেলের মিন ছিল কত, ফিমেলের মিন ছিল কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, এভাবে প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে। এখন এই জায়গায় আমরা সেক্স ভেরিয়েবলটাকে ফ্যাক্টর লিস্টে দিয়ে দিলাম। ডিপেন্ডেন্ট লিস্টের মধ্যে তো আমার এস সেক্স ওয়েট এগুলো দেওয়া আছে। ওইটা ছিল, আমি এখন শুধু এজ দিয়ে দেখাতে চাচ্ছি, এজটাকে রাখলাম, প্র্যাকটিস লিস্টে দিব। ফ্যাক্টর লিস্টে সেক্স ভেরিয়েবলটাকে নিয়ে চলে আসবো আমরা। স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হ্যাঁ, এখন এক একটা বক্সে দেখার জন্য ওকে দেওয়া লাগছে, এখানে তো আর আমরা ওই কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট ওই ফরম্যাটে আসলে অ্যানালাইসিস করছি না, সেক্ষেত্রে এটা সমস্যা নেই। তাহলে ভালো বুঝছি না। না না না, ঠিক আছে, প্রশ্ন আমরাও প্রশ্ন করতে করতে শিখেছি, মানে এখনো নতুন ভাবে নতুন জিনিস শেখা হয়। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট সম্পর্কে মনে হয় এখন 100% নলেজ গ্যাদার হয় নাই, আরো অনেক গ্যাপ আছে। যাক, আল্লাহ ভরসা। এখন আমরা আসলে মূলত এখানে দেখতে চাচ্ছি মেল ফিমেল অনুযায়ী মিন, এজ, মিডিয়ান এরকম
কোনটা ডিস্ট্রিবিউশনটা কিরকম। ও কারণে আমরা 6 ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম ফ্যাক্টর লিস্টে, আমরা ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এখানে ও দেখাচ্ছে মেলদের মিন ছিল 25.87, মিডিয়ান ছিল 26, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 8.55, মিনিমাম ছিল 6 এবং ম্যাক্সিমাম ছিল 41। এখানেও মেলের ডিস্ট্রিবিউশনটা দেখা দিচ্ছে, মেলের এজ কিরকম ভাবে ডিস্ট্রিবিউটেড ছিল, আর এখানে ফিমেলেরটা দেখাচ্ছে। এরকম করে এক্সপ্লোরকে ব্যবহার করেও আমি গ্রুপ অনুযায়ী মিন মিডিয়ান সব কয়টা ব্যবহার করে বা মানে বের করে ফেলতে পারবো আমার টেবিলে সেটার ইনপুট দেওয়ার জন্য। এটা একটা প্রসেস, গ্রুপ ভাগ করে আলাদা করে দেখার জন্য। আচ্ছা, এতটুকু গেল আমার ডাটা নর্মালিটি ডিস্ট্রিবিউশন দেখেছি। ওই ইলিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স বা হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স এটা আমরা একটু পরে দেখবো যখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটি টেস্ট করবো। আমরা প্রথমে একটু কাই স্কয়ার টেস্ট করার চেষ্টা করি। অ্যানালাইজে যাব আমরা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর দেখেন এখানে ক্রস ট্যাবস একটা অপশন আছে, আমরা ক্রস ট্যাবে দিব। ক্রস ট্যাবে দিলে এই জায়গায় দেখেন বেশ কিছু বক্স ওপেন হয়েছে, মানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, বেশ কিছু ঘর আছে, এখানে রো আছে, কলাম আছে। এখন ধরেন আমরা দেখতে চাচ্ছি হাইপার টেনশনের সাথে এমআই হওয়ার একটা সম্পর্ক আছে কিনা। একটু আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে একটু কথা বলার চেষ্টা করছিলাম। এখন ধরেন আমি জেন্ডারের সাথে বা সেক্সের সাথে আমি হাইপার টেনশন হওয়া না হওয়ার একটা সম্পর্ক দেখতে চাচ্ছি, তখন কিন্তু হাইপার টেনশন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু যখন আমি আবার এমআই হওয়ার ঝুঁকির সাথে হাইপার টেনশনের সম্পর্ক আছে কি নাই সেটা দেখার চেষ্টা করছি, তখন কিন্তু হাইপার টেনশন আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে এমআই এর কারণে। আচ্ছা, মানে একই ভ্যারিয়েবল এমআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আর হাইপারটেনশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে সিচুয়েশন অনুযায়ী ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এখন সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে আমরা রোতে দিই, আর যেটা ডিপেন্ডেন্ট সেটা কলামে থাকে, বা যেটা আউটকাম সেটা কলামে থাকে। আমরা এখানে দিয়ে দিলাম, আমরা এক্সাক্ট অপশনটাই যাব, এক্সাক্ট অপশনটায় যাব, এক্সাক্টে ক্লিক করব, কন্টিনিউ দিব। আমরা স্ট্যাটিস্টিক্স অপশনটায় যাব, এখানে কাই স্কয়ারটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আসবো, কন্টিনিউ দিব। তারপর আমরা সেলস অপশনে যাব, এখানে দেখেন অবজার্ভ কাউন্টটা ওরা দেখাচ্ছে, এখানে এক্সপেক্টেড কাউন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা ওটা আপাতত দেখবো না, প্রয়োজন হলে পরে এটা নিয়ে আলোচনার সময় দেখার প্রয়োজন পড়লে আমরা দেখবো। আর পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা আপাতত রো পার্সেন্টেজ দিচ্ছি, আমরা আবার কলাম পার্সেন্টেজ দিয়েও দেখার চেষ্টা করব, কারণ আমি রো পার্সেন্টেজ ব্যবহার করছি নাকি কলাম পার্সেন্টেজ ব্যবহার করছি তার উপর ভিত্তি করে আমি কিভাবে ইন্টারপ্রিট করব সেটা চেঞ্জ হয়ে যায়। আমাদের দুইটাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, হাইপারটেনশন আছে বা নাই, এমআই হয়েছে বা হয় নাই, এখানে তো কোনো সাংখ্যিক মান নাই, দুইটাই তো হ্যাঁ নাই উত্তর আসছে। আচ্ছা, ওকে দিলাম। দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এদের মধ্যে সম্পর্ক দেখতে গেলে আমাদেরকে কাই স্কয়ার টেস্টই করতে হবে। ওকে, এখানে আমাদের অ্যাসোসিয়েশনের টেবিল ওরা দিয়ে দিচ্ছেন। এখন এখানে দেখেন আমরা রো পার্সেন্টেজ করেছে, আমরা যদি রো গুলোকে ধরি, হাইপারটেনশন আমার টোটাল ছিল 117 জনের, 51 জনের এমআই হয় নাই, 66 জনের এমআই হয়েছিল। আর যাদের হাইপারটেনশন ছিল না তাদের মধ্যে এমআই হয়েছিল 73 জনের, যেটা হচ্ছে হাইপারটেনশন না হওয়া পার্টিসিপেন্টদের 78.7%। এখন এখানে একটু খেয়াল করবেন, এরপর আমরা আবার কলাম পার্সেন্টেজ দিয়ে আলোচনাটায় আসবো। এখন আমরা এখানে রো পার্সেন্টেজ করেছি, আমরা যখন ইন্টারপ্রিট করতে যাব এই টেবিলটাকে, তখন আমাদের ইন্টারপ্রিটেশনটা শুরু করতে হবে রো থেকে। মানে আমরা এভাবে বলবো যে যাদের হাইপারটেনশন ছিল তাদের
56.4% এমআই হয়েছিল আর 43.6% এমআই হয় নাই। আর যাদের হাইপারটেনশন ছিল না এদের মধ্যে 78.5% এমআই হয়েছিল। আমার এখন ইন্টারপ্রিটেশনটা শুরু হচ্ছে, যাদের হাইপারটেনশন ছিল তাদের মধ্যে এত শতাংশের এমআই হয়েছিল, আর যাদের ছিল না এদের মধ্যে এত শতাংশের এমআই হয়েছে। এই ফরম্যাটে আমরা এখন একটু কলাম পার্সেন্টেজ করে আসবো আবার ঠিক একইভাবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ক্রস টেবুলেশন, সেলস, এবার আমরা কলাম পার্সেন্টেজ দিয়ে আসছি। কন্টিনিউ। ওকে। তুমি এক্সাক্ট না না, ওগুলো তো ঠিক হয়ে আছে, আমরা যেহেতু কেবলই ক্লিক করে আসলাম। ডিসক্রিপটিভ ক্লোজ করে গেলাম, তারপরে ক্রস টেবে যে সেলসে যা, সেলসে যে রো পার্সেন্টেজ ছিল সেটা টিকটাকে অমিট করে কলাম পার্সেন্টেজ দেয়, দিয়ে ওকে দেন, কন্টিনিউ দেন, ওকে দেন। এখন দেখেন এই জায়গায় কিন্তু পার্সেন্টেজ গুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগের টেবিলটা যদি দেখি, ওখানে দেখেন 51 যে সংখ্যাটা ছিল যাদের এমআই হয় নাই, হাইপারটেনশন ছিল এমআই হয় নাই, 51 সংখ্যা ছিল, পার্সেন্টেজ ছিল কিন্তু 43.6, কিন্তু এখন সেই একই ঘরে যদি আমরা দেখি সেটা কিন্তু 71.8 হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমরা তখন রো পার্সেন্টেজ করেছিলাম, এখন কলাম পার্সেন্টেজ করছি। এখন ঠিক একইভাবে যদি আগের মতো আমি ইন্টারপ্রিট করি যে যাদের হাইপারটেনশন ছিল তাদের 47%-এর এমআই হয়েছে, তাহলে কিন্তু জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ আমি এখন করেছি কলাম পার্সেন্টেজ। যদি কলাম ধরে দেখেন তাহলে কলামের নিচে এসে কিন্তু 100% দেখা যাচ্ছে। এটার ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হবে কলাম থেকে, অর্থাৎ যাদের এমআই হয়েছিল তাদের মধ্যে 47.5% আমরা হাইপারটেনশন ছিল এটা দেখতে পেয়েছি, আর হাইপারটেনশন ছিল না 52.5%-এর। যেহেতু কলাম পার্সেন্টেজ করেছে, আমি বলা শুরু করবো যাদের এমআই ছিল তাদের মধ্যে এত শতাংশ হাইপারটেনসিভ ছিল আর এত শতাংশ হাইপারটেনসিভ ছিল না। এই ফরম্যাটে বলতে যাদের এমআই হয়েছে তাদের 47.5 ছিল হাইপারটেনশন ওয়ালা, হ্যাঁ, আর হাইপারটেনশন ছিল না 52%। 52.5%-এর। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, রোজ দেখলাম রোমার কলামে ডিফারেন্স ছিল, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিফারেন্স। আবার রোজের ডিসিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কলামের ডিসিশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হুম। তাই না? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করলে রেজাল্ট একটা আসে, আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কলাম দিয়ে করলে আরেকটা আসে। ওটা ছিল আমি বক্সে ওকে দেওয়ার জন্য দিছি যে এভাবে করে তুমি আমাকে প্রেজেন্ট করো। ওর কিন্তু হাইপারটেনশন সবসময় রোতেই ছিল, এমআই কিন্তু সবসময় কলামেই ছিল। আমি আসলে কিভাবে বলতে চাচ্ছি, না, আমি বললাম রোজ ধরলে এক ধরনের রেজাল্ট আসছে, একই 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 স্টেটমেন্ট কেস, কলাম দিয়ে করলে আবার আরেকটা। ওই তো সেই কারণে আমরা কিভাবে বলতে চাচ্ছি বা কিভাবে প্রেজেন্ট করলাম বা অ্যানালাইজ কিভাবে করলাম তার উপরে আমার বলার ধরনটায় ভিন্নতা আনতে হবে। আমি যখন রো পার্সেন্টেজ করবো আমার ইন্টারপ্রিটেশনটা শুরু হবে রোকে ধরে, আমার রোতে আছে হাইপারটেনশন, তখন আমাকে এভাবে বলতে হবে যে যারা হাইপারটেনসিভ ছিলেন এদের এত শতাংশের এমআই হয়েছে, মানে আমি রোকে ধরে কলাম ভেরিয়েবলের কথাটাকে টেনে আনবো। আর যখন আমি কলাম পার্সেন্টেজ করছি তখন কলামকে দিয়ে শুরু করবো যে যাদের এমআই হয়েছিল তাদের মধ্যে এত শতাংশ ছিল হাইপারটেনসিভ এবং এত শতাংশ ছিল নর্মোটেনসিভ। না হলে আমাদের পুরো ইন্টারপ্রিটেশনটা যে প্রপোর্শনের কথা বলবো সেটা পুরোটাই ভুল হয়ে যাবে। এটা একটু খেয়াল করতে হবে। মানে আমি যখন কলাম পার্সেন্টেজ করছি তখন আমাকে কলামের কথা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি এখন যে টেবিলটা আছে এখানে কলাম পার্সেন্টেজ করা, এখানে আমরা বলবো যে যাদের এমআই ছিল তাদের 47.5% ছিল হাইপারটেনসিভ এবং বাকি 52.5% ছিল নর্মোটেনসিভ। এভাবে আমরা বলবো। এবার আসি আমরা পি ভ্যালু কোনটা নিতে হবে। সাধারণত অ্যাসিম্পটোমেটিক সিগনিফিকেন্ট যেটা আছে টু সাইডেড সেটাকেই নেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে, হাইপারটেনশনের সাথে এমআই এর একটা সিগনিফিকেন্ট। এই যে পিয়ারসন কাই স্কয়ার টেস্ট, আমরা যদি কাই স্কয়ার টেস্টের যে টেবিলটা আছে সেটা দেখুন, 0.001 0.001 যেটা সেটা 0.5% পাওয়া, এটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাসোসিয়েশনটা কিন্তু একটু উল্টা অ্যাসোসিয়েশন টাইপের আসছে আর কি। সাধারণত হাইপারটেনসিভদের মধ্যে এমআই হওয়ার প্রপোর্শনটা কম পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তাই দেখেছি। যেহেতু এটা বানানো ডাটা সেট সে কারণে এরকমটা এসছে। কিন্তু আমরা এখানে
পি ভ্যালু নিব 0.001 যেটা, মানে এটা ফোর্থ কলামে যেটা আছে, কার্সারটা যদি ওখানে রাখি, এটাকে নাও লাগে। এখন টু সাইডেড ওয়ান সাইডেড আমাদের মানে হাইপোথিসিস বা অ্যাজাম্পশনটা আমি কিভাবে করে নিয়েছে, সেটার উপর ভিত্তি করে টু সাইডেড বা ওয়ান সাইডেডটা চুজ করতে হয়, সেটা বিশাল আলোচনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টু সাইডেডটা নিয়ে নিলে সেফ সাইডে থাকবো। যেখানে আমাদের সাধারণত অ্যাজাম্পশনটা এরকম থাকে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন নাই বা অ্যাসোসিয়েশন আছে, বা আমি যখন কোনো একটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের কম্পারিজন করছি, আমরা তো ফাস্টিং ব্লাড সুগারের কথা বলছিলাম, মেল ফিমেল দিয়ে যদি ওয়ান সাইডেড টু সাইডেড এর কথাটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি বা অল্প কথায়, তাহলে যদি আমি এটা ধরে নিই যে মেলদের মধ্যে আসলে বেশি থাকবে, এবং আমার হাইপোথিসিসটা যদি ওভাবে সাজানো থাকে যে না, ফাস্টিং ব্লাড সুগার সিগনিফিকেন্টলি মেলে বেশি থাকে বা থাকে না, এভাবে আমি হাইপোথিসিসটাকে সিলেক্ট করলাম, আমি স্পেসিফিক করে ফেললাম যে মেলে বেশি থাকে বা ফিমেলে বেশি থাকে বা ফিমেলে কম থাকে, এক সাইড করে ফেলছি আমি, তখন এই জায়গাটায় আমার ওয়ান সাইডেড যে পি ভ্যালুটা আসবে সেটাকে নিতে হবে। আর যখন আমি এরকম বলবো যে না, মেল বা ফিমেলের মধ্যে ফাস্টিং ব্লাড সুগারে ডিফারেন্স আছে বা নাই, কার বেশি কার কম আমি এই ফরম্যাটে চিন্তাই করি নাই, আমার হাইপোথিসিস ওভাবে সেট করি নাই, আমি খালি একটা নর্মাল ওয়েতে চিন্তা করছি যে এদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে বা নাই, তখন আমাকে টু সাইডেড করতে হবে। যখন একদম স্পেসিফিক করে ফেলবো কার কম বা কার বেশি, তখন আমি ওয়ান সাইডেডটা নিতে হবে। আমাদের এই লেভেলে টু সাইডেডটা নেওয়া হচ্ছে সব দিক থেকে সেফ। এখন আমরা তো এতক্ষণ বললাম যে না, আমরা এই পি ভ্যালুটাকে নিয়ে নিব 0.001 যেটা এসছে, কিন্তু সবসময় আসলে এটা আমরা নিতে পারবো না, এই জায়গায় আমাদের কাই স্কয়ারের কিছু লিমিটেশন আছে। ওইটা শুধু নর্মালিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেটা শুধু নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে। আমার এখানে দুইটা ক্যাটাগরিক্যাল ডাটা, সেক্ষেত্রে আমার এখানে নর্মালিটি ডিস্ট্রিবিউশনের ইস্যুগুলো মাথায় আনার দরকার নেই। এমনি সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে আমার পি ভ্যালু যদি 0.05 এর কম থাকে, আমি ধরে নিব সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে বা সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে, যাই বলি সেটা সিগনিফিকেন্ট। কিন্তু যখন আমার নর্মালিটি ডিস্ট্রিবিউশনের কথা আসবে বা লিভেন্স টেস্টের কথা আসবে, পি ভ্যালুর ব্যাপারটা উল্টা, এই দুটার ক্ষেত্রে উল্টা। ওখানে 0.05 এর বেশি হলে আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড বা ভ্যারিয়েন্স গ্রুপগুলোর মধ্যে একই রকম। আচ্ছা, এখন এই জায়গাটায় দেখেন, এই টেস্টের নিচে কিছু এবিসি দিয়ে ওরা লিখে দিছে, জিরো সেল হ্যাভ, জিরো সেল দিয়ে আসলে পার্সেন্টেজটা বোঝাচ্ছে আর কি, কত পার্সেন্ট সেলে আছে। যেহেতু কোনো সেলে নেই সেহেতু পার্সেন্টেজও শূন্য। হ্যাভ এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5, এটাতে আমাদের খেয়াল করতে হবে। আমরা কাই স্কয়ার টেস্ট করছি, এখানে 2/2 টেবিল, অর্থাৎ আমার যে দুইটা ভ্যারিয়েবল আছে প্রত্যেকেরই দুটো করে উত্তর। হাইপারটেনশন ছিল না, এমআই হয়েছে হয় নাই, এখানে প্রত্যেকটারই দুটো করে উত্তর আছে, তখন আমার টোটাল ঘর তৈরি হয়েছে মূলত চারটা, এই যে 51, 66, 20 এবং 73, এটাকে 2/2 টেবিল বলছি আর কি আমরা। কোনো সময় এমন হতে পারে আমার কোনো একটা দিকে তিনটা ভেরিয়েবল থাকতে পারে বা দুটো ভেরিয়েবলেরই তিনটা করে উত্তর থাকতে পারে, তখন সেটা হয়ে যাবে 3/3 টেবিল। বা কোনো একটা ভেরিয়েবলের তিনটা উত্তর আছে, যেমন রিলিজিয়নের ক্ষেত্রে হয়তো বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এরকম তিনটা উত্তর আমরা পেয়েছি। এখন রিলিজিয়নের সাথে আমি হাইপার টেনশনের সম্পর্ক দেখতে গেলে তখন সেটা হয়ে যাচ্ছে, রিলিজিয়নে তো তিনটা গ্রুপ, আর হাইপার টেনশন ছিল বা ছিল না সেখানে দুইটা গ্রুপ, এটা হয়ে যাচ্ছে 3/2 টেবিল, তখন টোটাল আমার ঘর হয়ে যাবে 6টা। সাধারণত কাই স্কয়ারের বদলে আমাদেরকে ফিশার এক্সাক্ট টেস্ট করতে বলা হয় যখন আমরা শুধু 2/2 টেবিলের ক্ষেত্রে করব, তখন 2/2 টেবিলের ক্ষেত্রে কাই স্কয়ার করতে পারবো না, আমাদের কি ফিশার করতে হবে। এই ডিসিশনটা আমরা কখন নিতে পারবো বা কিভাবে নিতে পারবো, এই যে অপশনটা দেওয়া আছে, জিরো সেল বা পার্সেন্টেজ দেওয়া আছে, হ্যাভ এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5, কতগুলো সেলে আছে সেটা আমাদের দেখার বিষয় না, কত পার্সেন্ট সেলে আছে সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। বুঝলাম না, জিরো সেল এটা আমি আসতেছি ভেবে, সমস্যা নেই, মানে ভাই আমরা ইউজুয়ালি 2/2 টেবিলের ক্ষেত্রে কাজ করবো। কিন্তু ওই যখনই কোনো লেখা আসবে পাশের কম। আচ্ছা, এখন এখানে বলছে জিরো সেল হ্যাভ এক্সপেক্টেড কাউন্ট। আচ্ছা, আমি এক্সপেক্টেড কাউন্ট সহ আপনাদেরকে টেবিলটা দেখাই, তাহলে আরো খুব সহজ হবে। আচ্ছা, সহজ করার চেষ্টা করবো, এরপরে আবার যখন
কনক্লুড করার চেষ্টা করবো তখন। ওকে, কন্টিনিউ, ওকে। আচ্ছা, এখন দেখেন এই গ্রাফটাতে এক্সপেক্টেড কাউন্ট নামে কিন্তু আরেকটা রো তৈরি হয়েছে। এক্সপেক্টেড কাউন্ট ক্যালকুলেট করার জন্য রো টোটাল, কলাম টোটাল, গ্র্যান্ড টোটাল এটার একটা ক্যালকুলেশন আছে, সফটওয়্যারটা আমাদেরকে এমনি করে দিচ্ছে। এখন এক্সপেক্টেড কাউন্ট গুলো দেখেন, আমাদের তো এখানে মূলত তো 4টা ঘর নিয়ে আলোচনা। এই যে 51, ফ্রিকোয়েন্সি 66, 20 আর 73, এই 4টা ঘর নিয়ে আলোচনা। এখন প্রত্যেকটা ঘরে এক্সপেক্টেড কাউন্ট দেখেন কত আসছে, 39, 77, 31, 61। এটা কি কোনোটাই 5-এর কম? কোনোটাই কিন্তু 5-এর কম না। কোন কোন ক্ষেত্রে আমরা কোন একটা সেলে যদি 5-এর কম পাই 2x2 টেবিলের ক্ষেত্রে, তাহলে তখন আমরা কাই-স্কয়ার টেস্ট করতে হবে না। তখন আমাদেরকে ফিশার এক্সাক্ট টেস্ট করতে হবে। এখন ওটা দেখার জন্য আমাদেরকে এক্সপেক্টেড কাউন্ট বাইর করার দরকার পড়ে না সাধারণত। ওই যে কাই-স্কয়ার টেবিলের নিচে যেটা দেখছি আমরা, কতগুলো সেলে আছে বা কত পার্সেন্ট সেলে আছে, ও আমাকে এখানে বলে দেয়। যেহেতু শুধু 2x2 টেবিলের ক্ষেত্রে আমরা কায়ের বদলে ফিশার লেস দেন 5 থাকে, তাহলে ও আমাকে এখানে বলে দেবে 25% সেলে এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5 আছে। এটা যদি 20% এর বেশি সেলে থাকে। স্যার টেবিল যদি 2/2 থাকে তাহলে কাই স্কয়ার করবে, বুঝছো? এটুকু শেষ। এটুকু শেষ। কিন্তু তারপরে এখানে এসে আমাকে দেখতে হবে থাকলে 5-এর কম থাকলে আর তারপর কত পার্সেন্ট সেল। 25। 25 থাকলে আমি 2x2 টেবিলের ক্ষেত্রে আমাকে ফিশার এক্সাক্ট টেস্ট করতে হবে। আর যদি আমার টেবিল 2x2 না হয় 2x3 হয়, তাহলে ফিশারের দিকে তাকানোর দরকার নেই, আমরা কাই-স্কয়ার টেস্ট করব। এটা হচ্ছে বিষয়। এখানে 50%ও পাইতে পারেন, এখানে 75%ও পাইতে পারেন। ফিশার চলে যাবো সহজ ভাষায়। যদিও মূল পার্সেন্টেজ যেটার আলোচনা আমরা করতেছি এতক্ষণ ধরে, এটা কাটমার্কটা বলা হয় 20-এর উপরে হইলে। কারণ সোশ্যাল সায়েন্সে শুধু 2x2 না, এটা 5x5 টেবিলের ক্ষেত্রে ওরা কায়ের বদলে ফিশার এক্সাক্ট টেস্ট করে। কিন্তু আমাদের সাদা বা মেডিকেল সায়েন্সের যত অ্যানালাইসিস দেখার সুযোগ হয়েছে, ওখানে ওনারা 2x2 টেবিলের বাহিরে ফিশারটাকে মানে গ্রহণ করেন না। আবারও বলছি, কাই-স্কয়ার টেস্টটা খুব মজার, এবং ইন্টারপ্রিটেশনটাও বলতে ভুল হওয়ার কারণে আসলে সবকিছু না, 5 মানে যেটা হচ্ছে 50 অনেক আছে, ওইখানে যদি 5 এর কম হয় না। তাহলে তো 5 এর কম। আমরা সাধারণত টেবিলে প্রেজেন্ট করি ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ, কিন্তু আমরা কাই করব না ফিশার করব, সেটার জন্য আমাদেরকে দেখতে হয় এক্সপেক্টেড কাউন্ট, যেটা সাধারণত আমরা টেবিলে প্রেজেন্ট করি না। কিন্তু একটা জিনিস মজার, যখন আপনি দেখবেন যে ফ্রিকোয়েন্সি আপনার কোনো একটা সেলে 5-এর কম হয়ে গেছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন ওই সেলে এক্সপেক্টেড কাউন্ট এমনি লেস দেন 5 হয়ে গেছে। কিন্তু আপনি 5-এর কম থাকলে বা 5 থাকলে আপনি বলতে পারবেন না যে আমি এখানে ফিশার এক্সাক্ট টেস্ট করবো। আপনাকে এক্সপেক্টেড কাউন্ট খুঁজে বের করতে হবে, সেটা লেস দেন 5 পেয়েছে কিনা। ওটা আপনাকে এখানে এই যে কাই-স্কয়ার টেবিলে এবিসি দেওয়া আছে, এই পয়েন্টে এসে ও বলে দেয় কত পার্সেন্ট সেলে আছে বা না আছে। আমি পার্সোনালি করতে যে যতটুকু আমার খেয়াল আছে, কোন একটা সেল আমার এমনি ফ্রিকোয়েন্সি ছিল 5, কিন্তু আমি এক্সপেক্টেড কাউন্ট সম্ভবত সেখানে 8 বা সামথিং এরকম কিছু, 9 এরকম কিছু পেয়েছিলাম। মানে 5 থাকলেই বা 5-এর কম থাকলেই যে আমার এক্সপেক্টেড কাউন্ট সবসময় মানে লেস দেন 5 হবে এমনটা নাও হতে পারে। ওটা আমরা ডিসাইড করার জন্য এই যে এ বি সি 3টা পয়েন্ট আছে, এই পয়েন্টে এসে একটু খেয়াল করবো, তাহলেই হয়ে যাবে। কাই-স্কয়ারের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে আমি কিভাবে বলতে চাচ্ছি। আমি যদি রো পার্সেন্টেজ করতে চাই, অর্থাৎ রোতে যে ভেরিয়েবলটা আছে সেটাকে ধরে ইন্টারপ্রিট করতে চাই, তাহলে আমাকে রো পার্সেন্টেজ করতে হবে। আমি যদি এটা পছন্দ করি যে না, আমি যাদের এমআই হয়েছিল তাদের মধ্যে কতজন হাইপারটেনসিভ, কতজন নর্মোটেনসিভ ছিল এইভাবে বলতে চাই, আমাকে কলাম পার্সেন্টেজ করতে হবে। আর কাই-স্কয়ার করবো না ফিশার এক্সাক্ট টেস্ট করবো, সেটার ডিসিশনটা নেওয়ার জন্য কত পার্সেন্ট সেলে এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5 আছে, এটার প্রতি আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার কি কিছুটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 5 কি এখানে ধ্রুবক, মানে একদম 5ই হইতে হ্যাঁ, হবে? লেস দেন 5 এটা ফিক্স আচ্ছা করা, আচ্ছা এটা আচ্ছা। ফিক্স করা। হুম। আমার একটা পার্সোনাল প্রবলেম শেয়ার করতে চাচ্ছিলাম, যদি সময় থাকে আর কি। জি। আচ্ছা, এখানে মানে
যেমন ধরেন এখানে হচ্ছে জাস্ট দুইটা দুইটা, যেমন হাইপারটেনশন এমআই দুইটারই আনসার হচ্ছে দুইটা দুইটা, ইয়েস নো। হুম। আমার যে স্টাডিটা ওইখানে হচ্ছে আমার দুইটা গ্রুপ, একটা গ্রুপের হচ্ছে রিস্ক ফ্যাক্টর আছে আর একটা গ্রুপের রিস্ক ফ্যাক্টর নাই, দুইজনেরই এমআই হয়েছে আর কি। তো এমআই হওয়ার পরে এখন করোনারি আর্টারি ইনভলভমেন্ট, তো একটা মানে ক্রস স্টেপ করে যদি আমি করতে তাইলে একটা পি ভ্যালু আসে। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে আলাদা আলাদা ভাবে, যেমন ধরেন যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের প্রক্সিমাল করোনারি আর্টারিতে, মানে একটা করোনারি আর্টারিতে যে দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য সেটার পি ভ্যালু কত, আরেকটা করোনারি আর্টারির ক্ষেত্রে দুইটা পি ভ্যালুতে পার্থক্য কিরকম, মানে পি ভ্যালুর আছে মানে সিগনিফিকেন্স আপনি ভ্যালু আছে। প্রত্যেকটা রোড জন্য আলাদা আলাদা করে পি ভ্যালু দেখতে চাচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওইটাও করা যায়, কিন্তু ওইটা এখানে দেখানোটা একটু মুশকিল হবে। ওটা করা যাবে, ওখানে ওই একটা গ্রুপকে রেখে বাকি সব কয়টাকে আপনি রেকর্ড করে কম্বাইন করে ফেলতে হবে, তাহলে পি ভ্যালু পেয়ে যাবেন। মানে ধরেন আপনার একদিকে হচ্ছে 4টা গ্রুপ আছে, তো আপনি হ্যাঁ, ধরেন, আমি অন্য আরেকটা স্কেল দিয়ে বোঝাই, আপনি হয়তো বা সেটা বুঝে ফেলবেন তখন। আচ্ছা আচ্ছা। আহ আম, ধরেন, কি বলবো, ভ্যাসেল ইনভলভমেন্টই আমি ধরে নিচ্ছি কোনোভাবে। হ্যাঁ হ্যাঁ মাইল্ড, হ্যাঁ। মডারেট, সিভিয়ার, আমি এই 3 ফরম্যাটে বলছি। আর হুম আরেকদিকে হুম এমআই আছে। হুম। তো এখন মাইল্ডের আমি আলাদা পি ভ্যালু চাচ্ছি, মডারেটের চাচ্ছি, সিভিয়ারের চাচ্ছি। তখন এক্স্যাক্টলি। একবার আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবেন যেখানে মাইল্ড থাকবে এবং বাকিগুলোকে কম্বাইন করে আরেকটা ভেরিয়েবল তৈরি হবে। মানে একবার মাইল্ড ভেরিয়েবলটা মানে আপনার ওই ভেসেল ইনভলভমেন্টের মধ্যে মাইল্ড আছে, বাকি মডারেট এবং সিভিয়ারকে আপনি একসাথে করে ফেলেছেন, ওটাকে মাইল্ড এন্ড আদার্স এই ফরম্যাটে নিলেন। আবার মডারেট কে রেখে বাকি দুটাকে কম্বাইন করলেন, আবার সিভিয়ার কে রেখে মাইল্ড মডারেট কে কম্বাইন করলেন। এভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে পি ভ্যালু বের করা সম্ভব। এটা দেখাতে পারলে সবচেয়ে বেশি বেটার হতো। আপনি ঢাকায় থাকলে একদিন কষ্ট করে অফিসে এসেন, এখানে বাকিগুলো দেখানোটা একটু গুরুত্বপূর্ণ। এটা দেখাতে আচ্ছা গেলে আচ্ছা। একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে আর কি সবার জন্য। ওটা করা সম্ভব, ও ইন্ডিভিজুয়াল এক একটা রোড জন্য পি ভ্যালু বের করা যায়, ওটা সম্ভব। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম কাই স্কয়ার টেস্ট। আশা করি জিনিসগুলো যেগুলো কনসেপ্ট দেওয়া দরকার ছিল সেটা হয়তোবা দিতে পেরেছি। এরপর আমরা চলে যাব ইন্ডিপেন্ডেন্ট সাপোর্টিভ টেস্ট দেখার জন্য, যেখানে আমরা বলছিলাম আমরা মেল ফিমেলের মধ্যে এজের ডিফারেন্স দেখতে চাচ্ছি। সেটার জন্য আমাদেরকে অ্যানালাইজ অপশনে যেতে হবে। ইন্ডিপেন্ডেন্ট কি টেস্ট? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাপোর্টিভ টেস্ট, যেটাকে আনপেয়ার টি টেস্টও বলছে। প্যারামেট্রিক টেস্ট। আনপেয়ার টি টেস্টও বলছে কেউ কেউ, স্টুডেন্ট টি টেস্ট কেউ বলছে। অ্যানালাইজ অপশনে যাব, কম্পেয়ার মিনে যাব। নরমাল ডিস্ট্রিবিউটেড থাকে। আমরা এখন সব নর্মালি ডিস্ট্রিবিউটেড ধরেই আসলে কম্পারিজন গুলো করার চেষ্টা করব, যদি আমাদের ডাটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড না। হ্যাঁ, অ্যানালাইজ, তারপর কম্পেয়ার মিনে যাব, তারপর এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আছে, মাঝেরটা যেটা, সেটাতে আমরা যাই। যদি না হয় তাহলে কি কাজ টেস্ট করা যাবে? কাই স্কয়ার তো ক্যাটাগরিক্যাল, এখানে আসলে নর্মালি ডিস্ট্রিবিউশনটা দেখার দরকার নেই। ওই টি টেস্ট গুলোর ক্ষেত্রে বা কোরিলেশন দেখার ক্ষেত্রে তখন আমাদের নর্মালিটি ডিস্ট্রিবিউশনটা দেখার প্রয়োজন পড়ে, টি টেস্ট, আনোভা, কোরিলেশন এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন দুটা বক্স আছে, টেস্ট ভেরিয়েবল কোনটা, অর্থাৎ যেটা আমরা কম্পেয়ার করে দেখতে চাচ্ছি। ধরেন আমি এজ কে কম্পেয়ার করে দেখতে চাই, আমি এজ দিয়ে দিলাম, এবং আমি সেক্স অনুযায়ী সেটা কিছুটা ভ্যারি করে কিনা সেটা দেখতে চাচ্ছি, সেটাকে আমরা ওই গ্রুপ ভ্যারিয়েবলে দিয়ে দিলাম। এখন গ্রুপ ভ্যারিয়েবলে দেওয়ার পর ও ডিফাইন গ্রুপ বলছে আমাকে, আমি যতক্ষণ না ডিফাইন করবো ও আসলে অ্যানালাইসিস করবে না। আমি ডিফাইন গ্রুপ দিব, আমি আমার এই ডাটা সেটে সেক্স কে 1 দিয়ে মেল এবং 2 দিয়ে ফিমেল বুঝিয়েছিলাম, কেউ কেউ হয়তো বা 0 এবং 1 দিয়ে বোঝাতে পারে। সেক্ষেত্রে যে যেটা দিয়ে বুঝিয়েছে এখানে সেটা উল্লেখ করে দিতে হবে। আমি 1 এবং 2 দিয়ে বুঝিয়েছি, আমি 1 এবং 2 দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ দিচ্ছি। মানে এক হচ্ছে মেল, 2 হচ্ছে ফিমেল। আমার গ্রুপ ডিফাইন করা হয়ে গেল, আমি ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন
ও কিন্তু উত্তর দিয়ে দিছে আমাদেরকে। এজ, আমার মেলদের এজ ছিল, গড় এজ ছিল হলো 25.87 এবং ফিমেলদের ছিল 26.88। তো গ্রুপ স্ট্যাটিস্টিক্স এর যে বক্সটা ওরা দিয়েছে ওখানে সেটা দেখায় দিচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দিয়ে দিয়েছে, ওটা গেল, আর বেসিক স্ট্যাটিস্টিক্সটাও দিয়েছে। এখন আমরা যদি নিচের দিকে আসি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট নামে যে বক্সটাও দিয়েছে, এখানে আমাদেরকে ওই যে লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্সটাকে আমাদের একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু এখানে আসছে 0.019, যেটা 0.05 এর তুলনায় ছোট। অর্থাৎ আমার দুইটা গ্রুপ ডিস্ট্রিবিউটেড না হয়। ডাটা এজ তো নর্মালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু এই দুই গ্রুপে মেল এবং ফিমেলের মধ্যে এজ মিনের অ্যারাউন্ডে যেভাবে ছড়ানো ছিটানো, দুইটা একই প্যাটার্নে ছড়ানো ছিটানো না। আপনি বলেন না লিভেন্স টেস্ট পয়েন্ট ভেরিয়েন্স বের করো। কম হয়, 0.5 বেশি হয়, তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে 0.5 লিভেন্স টেস্টটা আমরা ভ্যারিয়েন্স দেখার জন্য করি, নর্মালিটি ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমরা শ্যাপিরো উইল্ক টেস্ট করি, দুইটা আলাদা জিনিস। এখানে আচ্ছা। কোন ডাটাগুলো মিলের কাছাকাছি কিনা এটা হচ্ছে ভেরিয়েন্স। হ্যাঁ, কতটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। কেউ হয়তো বা মিনের অ্যারাউন্ডে খুব কম্প্যাক্ট অবস্থায় আছে, কেউ খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে তো আর ভ্যারিয়েন্স একরকম হলো না, ভিন্নতা। 0.5 কম, এটা না। হ্যাঁ, এটা আমরা দেখবো, ওই প্যাটার্ন আমরা না যাই, সহজ করে এটা। লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি 0.05 এর কম বা নিচে, সেক্ষেত্রে আমরা পি ভ্যালু নিব হচ্ছে নিচেরটা। এই যে দেখেন, সিগনিফিকেন্ট লেভেল 210, একটা আসছে 0.344 আর একটা হলো 0.374। ওইটা 0.05 থেকে নিচে, আমি পি ভ্যালু নিব নিচেরটা। মানে লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি 0.019 আসছে না, এটা 0.05 থেকে নিচে, সেজন্য 0.374। এটা যদি আসতো আমার 0.05 থেকে বেশি, তাহলে আমি উপরেরটা নিতাম। মানে সহজভাবে মনে রাখার জন্য আমি লিভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স এর দিকে তাকাবো, 0.05 থেকে নিচে আমার পি ভ্যালু নিব নিচেরটা, 0.05 থেকে উপরে আমি পি ভ্যালু নিব উপরেরটা। আমার এখন যেহেতু এসছে এটা 0.05 থেকে নিচে, সেক্ষেত্রে আমরা পি ভ্যালুটা নেব হলো 0.374। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় আরেকবার লেকচারটা ফলো করলে হয়তো বা হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর যত এটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন তত শেখার সুযোগ হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই অ্যানোভা দেখার ক্ষেত্রে। অর্থাৎ আমি এখন তো দেখলাম মেল ফিমেলের মধ্যে কম্পারিজন করা এজের, এখন আমরা দেখবো রিলিজিয়ন অনুযায়ী ধরেন ফাস্টিং ব্লাড সুগার ভ্যারি করে কিনা, আমরা সেটা দেখার চেষ্টা করবো। এখন আসলে 2 এর বেশি নাকি? দুইয়ের বেশি গ্রুপ থাকবে, মেল ফিমেল তো দুইটা, মানে আমার ভেরিয়েবল হচ্ছে সেক্স, সেটার মধ্যে মেল ফিমেল দুইটা উত্তর আছে। এখন আমি দেখবো রিলিজিয়ন অনুযায়ী ভ্যারি করে কিনা। এখন রিলিজিয়নের মধ্যে আমার গ্রুপ তো তিনটা আছে এই ডাটা সেটে, মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান, এই তিনটা গ্রুপ আছে। তাহলে আমার এখানে তো গ্রুপ 2 এর অধিক হয়ে গেল, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করতে পারবো না, তখন আমাকে করতে হবে অ্যানোভা। আমি ধরে নিচ্ছি আমার ফাস্টিং ব্লাড সুগারের ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, যদিও সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আসবে না। আচ্ছা, আমরা অ্যানালাইজে যাব, কম্পেয়ার মিনে যাব, তারপর ওয়ান ওয়ে অ্যানোভাতে যাব। এখানেও ঠিক একই রকম বক্স আসছে, দেখেন আমরা এখানে ফাস্টিং ব্লাড সুগার কম্পেয়ার করতে চাচ্ছি। ফাস্টিং ব্লাড সুগার জানুয়ারি মাসেরটা নিলাম, এবং ফ্যাক্টরে আমরা দিতে চাচ্ছি রিলিজিয়ন, রিলিজিয়ন আমি দিয়ে দিলাম। এবার আমরা অপশনে চলে যাব। অপশনে যে আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স, এই টেস্ট গুলো করতে চাই। আচ্ছা, ফ্যাক্টরিয়াল রিলিজিয়ন, তারপরে কোথায় গেছে? আমরা অপশনে গিয়েছি, এখন অপশনে যে ডেসক্রিপটিভ টিক দিব আর হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স এ টিক দিব, তারপর কন্টিনিউ দিব, এখানে এসে ওকে দিব। ডেসক্রিপটিভটা এই কারণে দিলাম কারণ আমরা আসলে ইয়েটা দেখতে চাই,
মানে মুসলিমদের মধ্যে ফাস্টিং ব্লাড সুগার কত ছিল, হিন্দুদের মধ্যে কত ছিল, খ্রিস্টানদের মধ্যে কত ছিল, এটার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডাটাটা আমার দরকার, সেজন্য আমি এভাবে করেছি। তারপরে যে লিফেন্স টেস্টের পি ভ্যালু দিচ্ছে ও, এটা এই রিলিজিয়ন অনুযায়ী যদি আমি ভ্যারিয়েন্সটা দেখার চেষ্টা করি, ভ্যারিয়েন্সটা একই রকম ছিল, কারণ আমার এখানে পি ভ্যালুটা আসছে 0.125, যেটা 0.05 থেকে বেশি। সেক্ষেত্রে আমরা এখন যেহেতু ধরে নিয়েছি আমাদের ফাস্টিং ব্লাড সুগারের ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, এখানে দেখলাম আমাদের ভেরিয়েন্সও তিনটা গ্রুপের মধ্যে একই ছিল, আমরা এখানে অ্যানোভা টেস্ট করতে পারবো। এমন যদি হয়তো আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিন্তু আমার ভেরিয়েন্স একই রকম না, তখন আমাদেরকে ক্রুসকাল ওয়ালিস টেস্ট করতে হতো। 1 to 6, এটা 0.05 থেকে বেশি। সেক্ষেত্রে আমরা গ্রুপের মধ্যে ভ্যারিয়েন্স গুলো একই রকম ছিল ছিল আমরা যখন শ্যাপিরো উইল টেস্ট করব তখন 0.05 এর থেকে বেশি হলে আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। লিভেন্স টেস্ট 0.05 থেকে বেশি যদি পি ভ্যালু দেয়, তাহলে সেটাও ভ্যারিয়েন্স গ্রুপগুলোর মধ্যে একই রকম ছিল। আচ্ছা, এখন এই যে দেখেন এখানে সিগনিফিকেন্ট লেভেলও দেখাচ্ছে, ও আসছে 0.224, অর্থাৎ আসলে এই গ্রুপগুলোর মধ্যে মানে রিলিজন অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার আসলে সিগনিফিকেন্টলি ভ্যারি করে না। সহজ উত্তর হচ্ছে এটা। এখন যদি ভ্যারি করতো, এখন আমরা ধরে নিলাম এটা সিগনিফিকেন্টলি ভ্যারি করে, তাহলে আমাদেরকে পোস্ট হক টেস্ট করতে হয়। স্যাররা এই জিনিসটা জানতে চায় আর কি। এখন অ্যানোভা টেস্ট করে বললো যে 3 গ্রুপের মধ্যে ফাস্টিং ব্লাড সুগার সিগনিফিকেন্টলি ভ্যারি করে। এখন জিনিসটা এমন হইতে পারে খালি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভ্যারি করতেছে, হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে ভ্যারি করে, মানে মুসলিম এবং হিন্দুর মধ্যে ভ্যারি করতেছে কিন্তু হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে ভ্যারি করে না, বা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে ভ্যারি করে না। ও ওভারঅল অ্যানোভা প্রথমে ওভারঅল তথ্যটা আপনাকে দিবে যে না সিগনিফিকেন্টলি ভ্যারি করে, তো এখানে কার কার মধ্যে করছে সেটা দেখার জন্য আপনাকে পোস্ট হাক টেস্ট করতে হয়। এডিশনালি ওটা যা বলতে হয় যে এর মধ্যে আমার ডিফারেন্স আছে, ওই ক্ষেত্রে অ্যানালাইজ অপশনে সত্যি কিনা সম্পর্ক একটা আছে, সিগনিফিকেন্ট ডিফারেন্স একটা আছে, কিন্তু কার কার মধ্যে আছে এটা পোস্ট হক টেস্ট থেকে আপনাকে বলতে হবে। অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, অ্যানোভা, ঠিক এই জায়গায় দেখেন ওই পোস্ট ডিফারেন্স নাই, কিন্তু আমরা ধরে নিলাম আছে, কারণ পোস্ট হক টেস্ট আমি যখন পাবো সিগনিফিকেন্ট ডিফারেন্স তখন আমাকে পোস্ট হক টেস্টে যাইতে হবে, ওইটা দেখানোর জন্য আমরা ধরে নিলাম সিগনিফিকেন্ট ডিফারেন্স পাইছি। ওই যে অপশনের উপরে দেখেন পোস্ট হক টেস্ট আছে। কম্পেয়ার মিন না, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স না, অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, অ্যানোভা, তারপরে এই পোস্ট হক টেস্টে যাব। ওই যে অপশন সিলেক্ট করেছিলেন তার উপরে পোস্ট হক টেস্ট আছে, তারপরে এখানে সব পোস্ট হক টেস্টের নাম দেওয়া আছে, আমরা তার কি টেস্ট ধরলাম করব, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম, কোন টেস্ট গুলো করতে চাই সেটা সিলেক্ট দিয়ে, হ্যাঁ কন্টিনিউ দিয়ে ওকে দিব। হ্যাঁ চলে আসছে। এখন দেখেন এই যে টেবিলটা আসছে না, এখানেও বলতেছে মুসলিমদের সাথে হিন্দুদের, এই যে দেখেন সিগনিফিকেন্ট লেভেল যেটা আছে 2.42, ও দেখাচ্ছে মানে সিগনিফিকেন্ট ডিফারেন্সও পাইনি। মুসলিমের সাথে খ্রিস্টানদের 5.81 আসছে, ওখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স ছিল না। পরবর্তী কলামে আমার দেখাচ্ছে হিন্দুদের সাথে মুসলিমদের 2.42, সিগনিফিকেন্ট ডিফারেন্স আসে নাই। ও ঘুরে ফিরে একই রেজাল্ট ও 2 বার 3 বার এখানে বলে, কিন্তু বোঝার জন্য সুবিধা হয়। আপনি প্রত্যেকটা পি ভ্যালু দেখবেন 2 বার করে আছে, হিন্দুর সাথে মুসলিম, উপরেও কিন্তু সে মুসলিমের সাথে হিন্দু দেখাইছে, মুসলিমের সাথে খ্রিস্টান দেখাইছে, আবার নিচে এসেও সে খ্রিস্টানের সাথে মুসলিম দেখাইছে, ঘুরে ফিরে একই পি ভ্যালু আসবে আপনি যেভাবে বলেন না কেন। এখানে কোনোটা আমরা সিগনিফিকেন্ট পাই নাই, কারণ আমার অ্যানোভা প্রথমে বলে দিছে যে ফাস্টিং ব্লাড সুগার রিলিজন অনুযায়ী আসলে সিগনিফিকেন্টলি ভ্যারি করে না। তারপরেও যখন ভ্যারি করবে তখন তো আমাদেরকে অ্যানোভা পরে পোস্ট হক টেস্ট করতে হবে, সেটা দেখানোর জন্য আমরা এই অ্যাপ্রোচে আগালাম। ওকে, এখন আমরা দেখবো পেয়ার টি টেস্ট। যখন আমাদের কাছে পেয়ার্ড অবজারভেশন থাকে, এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা চিন্তা করে রেখেছিলাম যে জানুয়ারি মাসে আমরা ফাস্টিং ব্লাড সুগার মাপলাম, ডায়াবেটিক গ্রুপ ছিল, ওদের ইনসুলিন আমরা বন্ধ করে দিছি,
বন্ধ করার পর ফেব্রুয়ারিতে যে আমরা তাদের ফাস্টিং ব্লাড সুগার আবার মাপার চেষ্টা করেছি। এখন সেটাকে দিয়ে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। অ্যানালাইজে যাব, কম্পেয়ার মিনে যাব, পেয়ার্ড স্যাম্পল টি টেস্টে চলে যাব। এখন এখানে দেখেন ওই ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 চাচ্ছে, অর্থাৎ দুটো সময়ের ডাটাও আমার কাছে চাচ্ছে। এটাকে একবার নিয়ে গেলাম জানুয়ারি মাসেরটা, তারপর ফেব্রুয়ারি মাসেরটা নিয়ে চলে গেলাম, তারপর ওকে দিয়ে দিচ্ছি। ও কিন্তু ওর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো দেখিয়ে দেয়। যেমন জানুয়ারি মাসে ফাস্টিং ব্লাড সুগার ছিল 10.3 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 3.44, আর ফেব্রুয়ারি মাসে ছিল 12.84 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 3.49। এখন আমরা পি ভ্যালু একদম শেষে সিগনিফিকেন্স লেভেল 2 দেখতে পাচ্ছি, ওটা আসছে 0.000, অর্থাৎ এটা হাইলি সিগনিফিকেন্ট ছিল। আমরা যদি উপরের টাকাটা দেখি, জানুয়ারি মাসে যেখানে ছিল 10, ফেব্রুয়ারিতে সেটা এসে হয়ে গেছে 12। তার মানে ইনসুলিন বন্ধ করার পরে তার সিগনিফিকেন্টলি ব্লাড সুগারটা বা ফাস্টিং ব্লাড সুগার বাইরে গেছে। এটা আমি পিয়ার্ড অবজারভেশনের অ্যানালাইসিস করে বলতে পারবো যে জানুয়ারি মাসে আমি তাদের মাপার পর যখন ফেব্রুয়ারি মাসে তার ইনসুলিন বন্ধ ছিল, তখন দেখা গেল যে ফাস্টিং ব্লাড সুগারটা তাদের সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এই টেবিল থেকে আমার ইন্টারপ্রিটেশনটা এটাই আসবে। ওকে, এবার আমাদের বাকি আছে কোরিলেশনটা দেখা, তারপর নন প্যারামেট্রিক টেস্ট গুলো কিভাবে দেখতে হবে সেটা আমরা একটু দেখায় আজকে ক্লোজ করবো ইনশাল্লাহ। অ্যানালাইজ অপশনে যাব, তারপর কোরিলেট একটা অপশন আছে, আমরা সেটাতে যাব। তারপর এখানে দেখেন বাইভেরিয়েট একটা অপশন আছে, আমরা সেই অপশনে যাব। তারপর যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা আসলে কোরিলেশন দেখতে চাচ্ছি, সেই দুইটা ভেরিয়েবলকে আমরা এই ঘরে নিয়ে আসতে হবে। আমরা ধরে নিলাম জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের ফাস্টিং ব্লাড সুগার এই দুইটার মধ্যে কোরিলেশন দেখতে চাই। আমরা এটা ডান সাইডের বক্সে নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু নিচে দেখেন পিয়ারসন, স্পেয়ারম্যান, এটার মধ্যে কোনটা আমরা সিলেক্ট করতে চাই সেটা আমাদের কাছে, আমরা কোনটা করব। কিন্তু এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে, আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা আগে আমাকে চেক করে আসতে হবে। আমার কোনো একটা সময়ের ডাটাও যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে সেটাকে আমাদেরকে স্পেয়ারম্যান করতে হবে। তখন আমরা পিয়ারসনকে ক্লোজ করে আমরা স্পেয়ারম্যান করব। এখন ধরে নিচ্ছি আমরা পিয়ারসনই করব, আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন, ও পিয়ারসন কোরিলেশন টেস্ট করে কোরিলেশন কোইফিসিয়েন্টটা ও পেয়েছে 0.964, আর ও সিগনিফিকেন্ট লেভেল বলছে 0.000, অর্থাৎ হাইলি সিগনিফিকেন্ট একটা কোরিলেশন আছে। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, আরো দুটো জিনিস, মানে ইন্টারপ্রিটেশনটা যখন আমরা কোরিলেশনে করতে যাব, আমাদেরকে 3টা পয়েন্ট মাথায় রেখে আসলে ইন্টারপ্রিটেশনটা করতে হবে। শুধুমাত্র পেয়ারটি টেস্ট বুঝিনি এটা কম দিন, শুধুমাত্র পেয়ারটি টেস্ট করে না, কোরিলেশনটা আমরা যদিও এখন একই ভ্যারিয়েবল দিয়ে দেখছি, কিন্তু যে কোনো দুটো নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোরিলেশনটা দেখতে পারবো। আমরা এখন দেখলাম ফাস্টিং এবং 2 আওয়ার্স এর জন্য হয়তো বা দেখছি, আমরা এমনও দেখতে পারতাম যে বিএমআই এর সাথে হাইটের কোনো কোরিলেশন আছে কিনা, সেটাও আমরা দেখতে পারতাম, আমরা ওটাও দেখি। মানে নিউমেরিক্যাল ভেরিয়েবল নিউমেরিক্যাল ভেরিয়েবল আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিয়েও কোরিলেশন করতে পারবো, কিন্তু সেটা অবশ্যই অর্ডিনাল হতে হবে। আর যখন আমার ডাটাটা অর্ডিনাল হয়ে যাবে বা অর্ডিনাল ডাটা নিয়ে আমি কোরিলেশন দেখতে যাব, তখন আমাকে সরাসরি এক্সপেরিমেন্টে চলে যেতে হবে। ডাটা নর্মালি ডিস্ট্রিবিউশনের বাইরে এসেও আমাকে ওটাকে এক্সপেরিমেন্ট করতে হবে। এখন ধরেন আমরা কোরিলেশনে গেলাম, বাইভেরিয়েটে গেলাম, আপনাদের না করলেও চলবে, এটা আমি করছি, সমস্যা নেই। আমরা হাইটের সাথে তার বিএমআই এর, হ্যাঁ, অর্ডিনাল, যেটা একটা নির্দিষ্ট অর্ডার মেনে হচ্ছে, ওই যে ক্যান্সারের স্টেজ, 8 সেকেন্ড আর এগুলো করতে হবে। মাইল্ড, মডারেট, সিভিয়ার। এফবিএস আমার টার্গেট 5% জার্নাল রয়ে গেছে, রাতেই পেয়ে গেল। এবার বাকিটা আপনারা না করলেও হবে, আমি দেখানোর জন্য করতেছি আর কি। এখন দেখেন, হাইটের সাথে আমরা নেগেটিভ কোরিলেশন পাইছি,
মানে বডি মাস ইন্ডেক্সের ডাটা যেহেতু বানানো ওর ঠিক উল্টাপাল্টা রেজাল্ট আসতেছে এখানে। এখানে দেখেন ওই যে 3টা পয়েন্টের কথা বলছিলাম না, যে আমি যখন কোরিলেশনকে ইন্টারপ্রিট করতে যাবো আমাদেরকে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। ঠিক এখন যেটা আমরা দেখলাম হাইটের সাথে বডি মাস ইন্ডেক্সের কোরিলেশন আছে কিনা, তখন এখানে দেখেন কোরিলেশন কোএফিসিয়েন্টের আগে একটা মাইনাস চিহ্ন আছে, এটা ইন্ডিকেট করতেছে এখানে সম্পর্কটা নেগেটিভ, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে, যার হাইট বেশি তার বিএমআই কম, এরকম একটা সম্পর্ক আমরা এই ডাটা সেটের ক্ষেত্রে পেয়েছি। যেহেতু বানানো ডাটা সেট সে কারণে এরকমটা এসছে। আর যদি আমরা উপরের চিত্রটা দেখার চেষ্টা করি ফাস্টিং ব্লাড সুগার জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে, ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্ট এবং পজিটিভ, এখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নাই, অর্থাৎ পজিটিভ কোরিলেশন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে সিগনিফিকেন্টলি, মানে ওই দুটো ডাটা সিগনিফিকেন্টলি কোরিলেট করে, একটা বাড়ার সাথে সাথে আর একটা বাড়ছে। মানে জানুয়ারিতে যার 10 ছিল তার হয়তো বা 12 হয়েছে, জানুয়ারিতে যার 13 ছিল তার হয়তো বা 15 বা 16 হয়েছে, এভাবে সিগনিফিকেন্টলি বাড়ছে। এখন এই জায়গায় তো আমরা দুটো জিনিস দেখতেছি, আমি কোরিলেশন কোএফিসিয়েন্টটা পজিটিভ বা নেগেটিভ সেটা দেখছি, সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা দেখছি পি ভ্যালু দিয়ে। এখন আমাদের আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করতে হবে, কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে কিন্তু আবার বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করা হয়। এই যে এখানে আমরা যদি ক্যাটাগরাইজেশনটা দেখি, কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে 0.01 থেকে যদি 0.20 পর্যন্ত হয় সেটাকে বলে নেগলিজিবল কোরিলেশন আছে, 0.2 থেকে 0.4 যদি হয় বলা হয় উইক কোরিলেশন আছে, 0.4 থেকে 0.7 হলে আমি মডারেট বলবো, আর 0.7 থেকে 1 হলে আমি বলবো স্ট্রং। এখন আমরা যদি আমাদের ওই ডাটাটা দেখার চেষ্টা করি, যেটা ফাস্টিং ব্লাড সুগার জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আমরা কোরিলেশন দেখেছিলাম, সেখানে 0.96 এসেছিল, সেই অনুযায়ী আমরা বলতে পারি সেখানে আমরা স্ট্রং কোরিলেশন পেয়েছিলাম। আবার সেটার সামনে কোনো মাইনাস চিহ্ন ছিল না, অর্থাৎ সেটা একটা পজিটিভ কোরিলেশন ছিল। আচ্ছা, তাহলে আর একটা জিনিস, এটা কিন্তু হচ্ছে ওই 0.5 এর কোনো ব্যাপার নাই, 0.5 এর কোনো ব্যাপার নাই, এটা এই সিগনিফিকেন্সের ভিতরে, এই সিগনিফিকেন্সের ভিতরে আর ভ্যালু থেকে ডিস্ট্রিবিউশন নিতে হয়, তাই তো? না, সবসময় 0.05 এর একটা আলাদা গুরুত্ব আছে, এখানে 0.001 এসছে, আমি ক্যাটাগরাইজ করতেছি এটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টকে, আমি পি ভ্যালুকে এখানে ক্যাটাগরাইজ করে দেখি। মানে আমাদের বলছি যে এই যে আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের যে দেখালাম কোরিলেশন, ওটার মধ্যে ছিল 0.964, হ্যাঁ, এটা যে সিগনিফিকেন্স, এটা যদি আমরা ইন্টারপ্রেট করি তো 0.5 দিয়ে দিই, এই পরে যে রোটা দেখালেন এটা দিয়ে সিগনিফিকেন্স নাকি আর ভ্যালু দিয়ে নাকি পি ভ্যালু দিয়ে করি? 3টা জিনিসেরই গুরুত্ব আছে। আবার বলি, এখন আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি না, এটা না দিয়ে আমরা ইয়ের কথাতে যাই, খালি এটাকে একটু খেয়াল করেন, তারপর আমি ওখানে চলে যাব। 0.4 থেকে 0.7 হলে আমি বলছি মডারেট, আর 0.7 থেকে 1 পর্যন্ত হলে আমি বলছি স্ট্রং কোরিলেশন আছে। এটা কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে, একটা মডারেট আর একটা স্ট্রং। এখন আমরা যে দুইটা অ্যানালাইসিস করলাম, এখন যদি এটাতে চলে আসি, এখানে দেখেন আমরা পাইছি কি 0.964, এটা কাছাকাছি, প্রায় বলা যায় প্রায় পারফেক্ট কোরিলেশন হওয়ার মতো অবস্থা। কিন্তু আমরা তো বলছি যে 0.7 থেকে মানে 1 পর্যন্ত আমরা বলবো স্ট্রং কোরিলেশন, একদম 1 হয়ে গেলে সেটা পারফেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে মাইনাস চিহ্ন নাই, তার মানে এটা পজিটিভ, পজিটিভ স্ট্রং, এবং এই যে পি ভ্যালুটা 0.000 হয়ে আছে যেটা, এটা বলতেছে সিগনিফিকেন্ট। আপনি এখানে দেখেন সিগনিফিকেন্স লেভেল 0.000, এটা 0.05 থেকে অনেক কম, মানে আমার এখানে যে সম্পর্কটা পেয়েছি সেটা স্ট্রং, পজিটিভ এবং সিগনিফিকেন্ট কোরিলেশন, এই 3টা পয়েন্ট আমাদেরকে বলতে হবে। আর এখানে যদি বডি মাস ইন্ডেক্স এবং হাইটের সাথে আমি কোরিলেশনটা দেখি, এটা দেখেন আমাদের ওখানে ছিল 0.4 থেকে 0.7 এই পর্যন্ত হলে আমি বলতেছি মডারেট কোরিলেশন আছে, এটা হলো মডারেট, নেগেটিভ এবং সিগনিফিকেন্ট কোরিলেশন আছে হাইটের সাথে বিএমআই এর। নেগেটিভ বলতে কি, মানে কোরিলেশন নাই? কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা বাড়লে আরেকটা কমে যায়, একটা বাড়লে আরেকটা বাড়লে এটা পজিটিভ কোরিলেশন, রেসিপ্রোকাল রিলেশন। হ্যাঁ উল্টা রিলেশন, একটা বাড়লে আরেকটা কমে যাবে। এটা এই 3টা জিনিস, এটা তো মানে
বেসিক্যালি বলতে গেলে হয়তো বা অনেকের জন্য এটা প্রথম এই ধরনের কথাগুলো শোনা, কিন্তু এগুলো যখন এখন বই পড়তে যাবেন জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা কোরিলেশন দেখলাম। এখন শেষ না? নন প্যারামেট্রিক টেস্ট গুলো কিভাবে করতে হবে, আমি তো এতক্ষণ ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে কিভাবে করবো সেটা দেখলাম। এখন নন প্যারামেট্রিক হলে সেটা কিভাবে করব। এখানে দেখেন নন প্যারামেট্রিক একটা অপশন আছে, আমরা সেই অপশনে যাব। তারপর লিগেসি ডায়লগ আছে, সেই অপশনটায় যাব। এই যে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, আমরা এখানে চলে যাব। এখানে গেলে দেখেন এখানে গেলে ঠিক ওই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করার সময় আমরা যেভাবে করেছিলাম ওকেও এখানে সেভাবে ইনস্ট্রাকশনটা দিতে হবে। আমি এজ এর কম্পারিজন করতে চাই, আমি এজ কে দিয়ে দিলাম। সেক্স অনুযায়ী আমি দেখবো এটা মেল ফিমেলের মধ্যে। আমি এখানে গ্রুপটাকে 1 এবং 2 দিয়ে কোড করেছিলাম। ফুলফিল ভ্যারিয়েবল কি আছে? সেক্স। হ্যাঁ, 1 2 দিয়ে আমি কোড করছিলাম, 1 2 দিয়ে ডিনোট করলাম, এখানে কন্টিনিউ দিলাম। তাহলে ডিপেন্ডেন্ট করব। হ্যাঁ, ডিফাইন করতে হবে তো। এটা কি? 1 আর 2 দিতে হবে। আমি 1 2 দিয়েই তো সেক্সটাকে ডিফাইন করছিলাম ডাটা সেটে, সেক্ষেত্রে 1 এবং 2 কে ব্যবহার করলাম আমরা। কন্টিনিউ, ওকে। এখন এখানে দেখেন পি ভ্যালু দিচ্ছে ও 0.441, অর্থাৎ মেল ফিমেলের মধ্যে এজ সিগনিফিকেন্টলি ভ্যারি করে না। আমাদের ডাটা সেটে এজ কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, আমরা দেখার জন্য ধরে নিচ্ছি যে ও নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। যদি আমার এজ নর্মালি ডিস্ট্রিবিউটেড না হতো আমি এইভাবে কম্পারিজন করতাম এবং আমি পি ভ্যালুর ঘরে 0.441 লিখতাম এবং বলতাম ওখানে নির্দিষ্ট করে যে আমি এজের ডিফারেন্স দেখার জন্য ম্যান হুইটনি ইউ টেস্টটাকে করেছি। এটা গেল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের নন প্যারামেট্রিক টেস্ট। তারপর কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, এটা হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্টের, যেটা অ্যানোভার নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট, লিগেসি ডায়লগস, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। এটার মধ্যে কি কি দিব? কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটা সিলেক্ট করবেন। Yes. এখানে কিন্তু ক্রুস্কাল ওয়ালিস করবো যখন আমার গ্রুপ 2 এর অধিক হবে। ধরেন আমি রিলিজিয়ন অনুযায়ী দেখতে চাচ্ছি, রিলিজিয়ন কে আমি ইন্ডিপেন্ডেন্ট দ্বারা কি বোঝায় এখানে? হ্যাঁ কে দ্বারা কি বোঝায় কে ইন্ডিপেন্ডেন্ট? ক্রুস্কাল ওয়ালিস টেস্টের কথা ইন্ডিকেট করছে সহজভাবে মনে রাখার জন্য। গ্রুপ। হ্যাঁ, ওটাকে আমি 1 থেকে 3 দিয়ে কোড করেছিলাম, 1 এ মুসলিম, 2 এ হিন্দু, 3 এ খ্রিস্টান। তো ওটাকে আমি 1 থেকে 3 লিখে দিলাম। আর এজ 1 লেখেন আর একটাতে 3 লেখেন, ডিফাইন গ্রুপ তো অবশ্যই করতে হবে। 1 আর 3 লিখেছে, যেটা আমার ওখানে গ্রুপ ছিল 3টা, আমার যদি গ্রুপ 5টা হতো আমি 1 থেকে 5 লিখতাম। যদি আমি কোড করতাম 1 থেকে 5 দিয়ে, ঠিক আছে তারপর যদি আমি 0 এবং থেকে 4 পর্যন্ত ব্যবহার করতাম তাহলে 0 এবং 4 দেওয়া লাগতো। কন্টিনিউ, ক্রুস্কাল ওয়ালিস, ওকে ওকে। এখন ওখানে ও দেখাচ্ছে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বয়সের সিগনিফিকেন্ট ডিফারেন্স ছিল না। ইভ্যালু এসছে 0.314। আচ্ছা এক সেকেন্ড ক্রুস্কাল ওয়ালিস দিলাম কিন্তু ওকে অফার তো আসে না। আপনি এজ কে কি দিয়েছেন? ও আচ্ছা, তাহলে দেখেন এখানে পি ভ্যালুটা আসলো 0.314, যেটা দিয়ে বোঝা যাচ্ছে আসলে এজ রিলিজিয়ন অনুযায়ী আসলে যে পার্টিসিপেন্ট ছিলেন তাদের মধ্যে এজ সিগনিফিকেন্টলি ভ্যারি করে না। এটা গেল একটা। তারপরে অ্যানালাইজ, নন প্যারামেট্রিক, লিগেসি ডায়লগস, টু রিলেটেড স্যাম্পল। টু রিলেটেড স্যাম্পলটা হচ্ছে আমরা ওই পেয়ার টি টেস্টের অল্টারনেটিভ হিসেবে যে টেস্টটা করি। নন প্যারামেট্রিক, লিগেসি ডায়লগ, তারপর টু রিলেটেড স্যাম্পল। তারপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ডাটাটাকে আমি দিয়ে দিলাম, ফাস্টিং ব্লাড সুগার। তারপর আমি ওকে দিয়ে দিচ্ছি। জানুয়ারি মাস ফেব্রুয়ারি ভেরিয়েবল দিয়েছি তারপরে ওকে ওকে, এতে কিছু আর কিছু লাগবে না। না
তখন সে পি ভ্যালু দেখাচ্ছে আমাদেরকে 0.000, অর্থাৎ হাইলি সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স আছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ব্লাড সুগার লেভেলের মধ্যে। সব জিরো আছে। ওটাকে সাধারণত লেস দেন 0.001 এভাবে বলা হয়, মানে হাইলি সিগনিফিকেন্ট আসছে। আচ্ছা এটা কি টেস্ট করলাম স্যার? উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট নিচে লেখা আছে, এই পয়েন্টে গেলে দেখতে পাবেন। এটা পেয়ার টি টেস্টের অল্টারনেটিভ টেস্ট হিসেবে আমাদেরকে করতে হয়। আল্লাহ, শেষ। আপাতত এতটুকুই শেষ, আজকে ক্লাস শেষ করো। এ কোর্সই শেষ। জিনিসগুলো আমাদেরও শিখতে অনেক সময় লাগছে, এখনো শিখতেছি। প্রত্যেকদিন এক্সপ্লোর করতে গেলে নতুন নতুন করে কিছু জিনিস শেখার সুযোগ হয় টেস্টগুলোর ক্ষেত্রে। আশা করি সবার কিছু না কিছু উপকারে আসবে। একটু এক্সপ্লোর করতে হবে বেশি করে। একটা বই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো যেটা অনলাইনে অ্যাভেলেবেল। আমি ওটা খুব করে ব্যবহার করার চেষ্টা করি, নিজে শেখার চেষ্টা করি। খুব সহজ করে ওই বইটাতে লেখা আছে, আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিব। আপনারা চাইলে ওই বইটা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। একটু মানে লিঙ্ক আমার আচ্ছা, কাছে মনে হয় বইয়ের নামটা আহ, দিয়ে এক্সামে কি ধরনের কোশ্চেন করা হয়? এক্সামে, হ্যাঁ, থিসিস এক্সামে। আচ্ছা, ওটা আসলে কোন ধরনের অ্যানালাইসিস করছেন তার উপরে ভ্যারি করে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। যেমন আপনি ধরেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করেছেন, জিজ্ঞেস করে বুঝতে পারে যে কেন এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করছো, বা এটার আর কি কি নাম আছে। যেমন এটা স্টুডেন্ট টি টেস্ট বলে, কেউ কেউ আনপেয়ার টি টেস্ট বলে। এখন কেন করেছেন সেটা বলতে হবে যে আমার যে নিউমেরিক্যাল ভ্যালুটা ছিল সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল, আর আমি এখানে দুটো গ্রুপের মধ্যে কম্পারিজন করার চেষ্টা করেছি। সেটা কেস কন্ট্রোল গ্রুপ হতে পারে, ইন্টারভেনশন বা কন্ট্রোল গ্রুপের মধ্যে হতে পারে, মেল ফিমেলের মধ্যে হতে পারে, হাইপোটেনসিভ নর্মোটেনসিভ এর মধ্যে হতে পারে। যখন দুটো গ্রুপের মধ্যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা কম্পারিজন করতে চাই তখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করতে হয়। এরকম করে হয়তো বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করেছেন, জিজ্ঞেস করতে পারে যে ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইতো তাহলে তুমি কোন টেস্ট করতে, তখন হয়তো বা বলতে হবে যে না আমাকে ম্যান হুইটনি টেস্ট করতে হইতো। এরকম করে জিজ্ঞেস করতে পারে। আহ, সবচেয়ে বেশি মনে হয় আরওসি কার্ভরা স্যার দেখলে ওইটা নিয়ে একটু বেশি প্রশ্ন করার চেষ্টা করে। কোনটা বুঝি নাই। আরওসি কার্ভ, ও রক আচ্ছা কার্ভ যেটাকে আমরা বলি আর কি। আচ্ছা। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের অল্টারনেটিভ হচ্ছে ম্যান হুইটনি। রক কার্ভের ক্ষেত্রে এটা যখন অ্যানালাইসিস করতে যাই আমরা, এখানে দেখেন দুইটা বক্স ওপেন হয়, একটা টেস্ট ভেরিয়েবল আর একটা স্টেট ভেরিয়েবল। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করেন তোমার টেস্ট ভেরিয়েবল কোনটা ছিল, স্টেট ভেরিয়েবল কোনটা ছিল। এগুলো যেগুলা শুনছি আর কি প্রশ্ন অনেকের কাছ থেকে, যে এগুলা ধরনের প্রশ্ন করেছিল সেটার উপর ভিত্তি করে বলছে আর কি। এখানে টেস্ট ভেরিয়েবল হচ্ছে যেটার কাট অফ আমরা আসলে খুঁজতে চাচ্ছি, সেটা হচ্ছে টেস্ট ভেরিয়েবল। আর ধরেন আমি ম্যালিগনেন্ট এবং বিনাইন এইটা ডিফাইন করার জন্য হয়তোবা CA-125 এর একটা কাট অফ খুঁজে বের করতে চাইছি, তাহলে CA-125 হচ্ছে আমার টেস্ট ভেরিয়েবল। আর এই যে ক্যান্সারের যে ভেরিয়েবলটা ছিল ম্যালিগনেন্ট অথবা বিনাইন, ওই ভেরিয়েবলটা হলো আমার স্টার্ট ভেরিয়েবল। অর্থাৎ যেটা ক্যাটাগরিক্যাল থাকে, যেটাকে আমি আসলে খুঁজে বের করতে চাচ্ছি সেটা আমার স্টেট ভেরিয়েবল, আর যেটা উপর ভিত্তি করে করতে চাচ্ছি অর্থাৎ আমার নিউমেরিক্যাল ভ্যালু যেটা ছিল, যেটা আমরা বললাম CA-125, সেটা হচ্ছে আমাদের টেস্ট ভেরিয়েবল। এটা গেল। আবার এখানে জিজ্ঞেস করে আহ এই রক কার্ভ করলে বা আরওসি কার্ভ করলে আমরা তো ওখানে বেশ কয়েকটা কাট অফ পাই, সেই কাট অফের এগেনস্টে আমরা একটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি পাই। এখন কোন কাট অফটাকে আমরা নিব এটা কিভাবে আমরা ডিসাইড করি? সাধারণত আমাদের এই এরিয়াতে হ্যাঁ ইউডেন ইন্ডেক্সটাকে ব্যবহার করা হয়। সেটা সম্ভবত সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি যোগ করে সেটা থেকে 1 মাইনাস করা হয়। অর্থাৎ সেন্সিটিভিটি স্পেসিফিসিটি তো আমরা হয়তোবা 80% বা 90% এভাবে বলছি, কিন্তু যখন ওইটা আমরা কাট অফের সময় বা কাট অফ সিলেক্ট করার ক্ষেত্রে করছি তখন দেখা যায় সেটা আসলে দশমিক ফরম্যাটে ব্যবহার হয়, ওই পার্সেন্টেজ আকারে দেখানো হয় না। সে কারণেই বলা হচ্ছে সেন্সিটিভিটি প্লাস স্পেসিফিসিটি -1। অর্থাৎ যেটাকে আমি 80% সেন্সিটিভিটি বললাম,
এখানে ওই ইউডেন ইন্ডেক্স ক্যালকুলেট করার সময় ওটাকে ধরা হয় 0.80, সে কারণেই সেন্সিটিভিটি প্লাস স্পেসিফিসিটি -1। যার ইউডেন ইন্ডেক্স সবচেয়ে বেশি থাকবে তাকে সাধারণত কাট অফ হিসেবে ধরা হয়। তারপর সেন্সিটিভিটি কিভাবে বের করা হয়, স্পেসিফিসিটি কিভাবে বের করা হয়, কোনটা দিয়ে কি বোঝানো হয়, এই জিনিসগুলো স্যাররা খুব জিজ্ঞেস করতে পছন্দ করেন, এতটুকু সম্পর্কে জানি আর কি। আর কোনটা কোন ধরনের ভেরিয়েবল, আপনি মানে নিউমেরিক্যাল ভেরিয়েবল আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, একজনকে জিজ্ঞেস করতে শুনেছিলাম আহ, যে তোমার এই সাইনটার কথা বলছো, এই সাইনটা কি ধরনের, একটা সাইন ছিল কোন একটা নিউরোলজিক্যাল ডিজিজের, এই সাইনটা হয়তো প্রেজেন্ট আছে অথবা অ্যাবসেন্ট, এরকম কিছু জিজ্ঞেস করেছিল, এটা কোন ধরনের ডাটা, সে বলেছিল এটা একটা ক্যাটাগরিক্যাল ডাটা স্যার। স্যার খুব সুন্দরভাবে সেই রেজাল্ট অ্যাকসেপ্ট করেছেন। মানে এরকম ছোটখাটো জিনিস জিজ্ঞেস করবে, কোন ধরনের টেস্ট করলেন, কেন এই টেস্ট করা হলো। nominal ব্যাপার আর ordinal ব্যাপার। অর্ডিনাল ডাটা, ওটা আপনি আরো স্পেসিফিক করে বলতে পারলে ভালো। উনি হয়তো বা সহজ করে বলার চেষ্টা করছেন যে এটা ক্যাটাগরিক্যাল ডাটা, উনি নমিনাল টাইপ অফ ক্যাটাগরিক্যাল ডাটা এরকম ভাবে বলতে পারতেন, বা কোয়ালিটেটিভ ডাটা কিছু একটা বলতে পারতেন। Scientific category data activity। সাইনটা ছিল অথবা ছিল না, অ্যাবসেন্ট অথবা প্রেজেন্ট, এরকম কিছু। কি কি যেন সাইন আছে এনাদের নিউরোলজিক্যাল, আইল্যান্ড সাইন, ব্ল্যাক হোল সাইন, এরকম কি কি সব আছে। তো এটার উত্তরগুলো এইভাবে এসেছিল যে সাইনটা প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, ওনার ডাটাতে সেভাবেই নেওয়া ছিল, সেক্ষেত্রে ওনাকে এটা ক্যাটাগরিক্যাল ডাটা বলতে হচ্ছে। ক্যাটাগরিক্যাল। হুম। মানে কোন অ্যানালাইসিস কেন করছেন এই জিনিসগুলো জানতে চাই আর কি। আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল পার্টটুকুতে এটা নিয়ে প্রশ্ন করে আর কি। আর রেফারেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকে, কখন মানে কোন ধরনের রেফারেন্সিং স্টাইল ফলো করেছেন, এটাতে কয়জন অথারের পরে এটা অল হয়, সাইটেশনে কিভাবে লেখেন, রেফারেন্স লিস্টে কি ফরম্যাটে থাকে। আহ, আমরা হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রেই হার্ভার্ডটাকে ফলো করি, ভ্যানকুভার ইসরায়েলে কিভাবে রেফারেন্সিং করা হয়, সেখানে অথারের নাম আগে থাকে নাকি সাল আগে থাকে, যখন আমরা রেফারেন্স লিস্ট ক্রিয়েট করছি, আহ, বা জার্নালের নাম কি পিছনে থাকে নাকি অথারের নামের পরে থাকে, এই জিনিসগুলোর সিকোয়েন্সটা একটু জানা থাকলে অনেক সময় এগুলোর উত্তর দেওয়াটা একটু সহজ হয়। ভয়ের কিছু নাই, আপনারা যা জানেন তাই জিজ্ঞেস করবেন, খালি পুরো থিসিসটা যে নিজের মতো করে এক্সপ্লোর করছে সে মোটামুটি খুব সহজেই পার হয়ে চলে আসতে পারে। তারপরে ভাগ্য বলে কথা থাকে, কিছু জিনিস হয়তো বা ও কারণে আটকে যায়, খুব ভালো মানের থিসিসও আটকে যেতে দেখেছি অদ্ভুত কিছু প্রশ্নের কারণে। আল্লাহ ভরসা, সাহসের সাথে অ্যাটেন্ড করলেই হবে, পার পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। ভাই আমার একটা মানে কোয়ারিজ ছিল যে আমার স্টাডিতে হলো যে পেশেন্টের হলো সিঙ্গেল ভেসেল ডিজিজ, তারপরে ডাবল ভেসেল ডিজিজ, ট্রিপল ভেসেল ডিজিজ। তো এটাকে আসলে আমি কোন মানে কি টাইপের ভ্যারিয়েবল বলবো, এটা কি অর্ডিনাল নাকি রেশিও, এটা আমি বুঝতে পারতেছি না। হ্যালো। হ্যাঁ, এটা তো অবশ্যই ক্যাটাগরিক্যাল, এখন অর্ডিনাল বলার মানে এমনি তো আর ট্রিপল ভেসেল ডিজিজ হুট করে হয় না, নিশ্চয়ই আগে সিঙ্গেল ভেসেল হয়, তারপর ডাবল ভেসেল হয়, তারপর ট্রিপল ভেসেল হয়, তাই না? আসলে এটা তো আসলে মানে মানে হয়তো আহ, প্রেজেন্টেশনটা আমরা প্রথমে ট্রিপল ভেসেল ডিজিজ হিসেবেই পাচ্ছি, কিন্তু এটা তো মনে হয় গ্র্যাজুয়ালি হয়। আচ্ছা মানে আমি জানি না, কার্ডিওলজি স্টুডেন্ট যেহেতু না, অত ক্লিয়ার কনসেপশন এটার ক্ষেত্রে নাই। যদি এমন হয় যে না আসলে ডিজিজ গুলো ওভাবেই হয়, কোনো একটা ভেসেল হয়তো বা হচ্ছে প্রথম, তারপরে আরেকটা ভেসেল যুক্ত হচ্ছে ওই ডিজিজে, তারপরে 3 নম্বর ভেসেল যুক্ত হওয়ার পর হয়তো বা সাইন সিমটম ডেভেলপ করলো, আমি পেলাম ট্রিপল ভেসেল ডিজিজ, যদি আমার আচ্ছা কনসেপশন এই জায়গায় ভুল না হয়। এখন তাহলে ওটাকে আমরা অর্ডিনাল বলতে পারি, বা সহজ কথায় আমরা এটাকে একটা ক্যাটাগরিক্যাল ডাটা বলে দিলেই হবে, আচ্ছা। কারণ আমি তো ওভাবে আলাদা নাম করেই বলছি, ক্যাটাগরিক্যাল বললেও চলবে। ভাই সেভ দিব ভাই। এখন আচ্ছা এত অ্যানালাইসিস চাইলে সেভ করে রাখতে পারেন, আর প্রেজেন্টেশনটা শেয়ার করে দিবে, ওখানে আলাদা আলাদা অন্যান্য সব ভেরিয়েবল ধরে ধরে করা আছে হয়তোবা, ওটা দেখেও নিজেরা করতে পারবেন আশা করি। আর আমি তো বইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে ওই বই ধরে খুব সহজে শিখে ফেলতে পারেন। আল্লাহ ভরসা। আজকের সেশনটা তাহলে এখানে শেষ করি, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ভাইয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ সাহায্য করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, জাজাকাল্লাহ ভাই খায়রান ভাইয়া। আসসালাম।